গল্পের শুরুতেই আমরা ফিমেল লিড মিস্টার লিকে দেখতে পাই। নেশার প্রভাব কমানোর জন্য তিনি বাথরুমে চলে এসেছেন। এদিকে তার অ্যাসিস্ট্যান্ট ফোন করে বলে তাড়াতাড়ি ডাক্তারকে নিয়ে আসো। এমন সময় জিয়া ওষুধ নিয়ে সেখানে আসে। সে বলে এভাবে ভিজে থাকলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। জিয়া শাওয়ার বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই মিস্টার লি তাকে টেনে নিজের কোলে বসিয়ে নেন। তিনি বলেন ডাক্তারকে ডাকার কোনো দরকার নেই। এরপর তিনি জিয়াকে স্পর্শ করতে শুরু করেন। তখন জিয়া জানায়, আমি লি পরিবারের পুরনো ভিলার একজন গৃহকর্মী। এই প্রথমবার ইয়াং মাস্টারের বিল্ডিং পরিষ্কার করতে এসেছি। এরপর জিয়া ফ্রিজ খুলে দেখে অবাক হয়ে যায়। সে বলে এখানে সব খাবারই তো মেয়াদ শেষ হয়ে গেছে। এই ফ্রিজটা ফ্রিজের চেয়ে বরং খাবারের ডাস্টবিন বেশি মনে হচ্ছে। যে ডেঞ্জারাস সিও সবার সামনে সবসময় এতটা কঠোর ও রুক্ষ আচরণ করেন, তিনি বাড়িতে এসব খাবার খান। জিয়া ভাবতে থাকে সিও কি হটপট খেতেও পছন্দ করেন। এরপর সে আরেকটি খাবার দেখতে পায়, সেটাও মেয়াদ শেষ হয়ে গেছে, তবে মাত্র 3 দিন আগে মেয়াদ শেষ হয়েছে। জিয়া ভাবে এটা ফেলে দিতে আমার খুব খারাপ লাগছে। যেহেতু শেষ পর্যন্ত ফেলে দিতেই হবে, তাহলে আজ বাড়িতে নিয়ে গিয়ে এটা দিয়ে একটা হালকা নাস্তা বানিয়ে নিই। এই ভেবে সে খাবারটি নিজের পলিথিনের ব্যাগে রেখে দেয়। জিয়া মনে মনে ভাবে বিশ্বাসই হচ্ছে না যে নির্মম মানুষটির হাতে পুরো লি পরিবারের ক্ষমতা। সে এত বড় একটা বিল্ডিং এ একা থাকে। বেচারা কতটা একাকী লাগে কে জানে। জিয়া সেখান থেকে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই মিস্টার লি সেখানে আসছিলেন। তার শরীরের অবস্থা খুব খারাপ ছিল। হঠাৎ জিয়ার সঙ্গে ধাক্কা লাগে দুজনেই নিচে পড়ে যায়। তবে পড়ার সময় মিস্টার লি নিজের হাত দিয়ে জিয়ার মাথা রক্ষা করেন। তিনি জিজ্ঞাসা করেন তুমি কে? জিয়া বলে দাদিমা আমাকে পুরনো ভিলায় পরিষ্কার করার জন্য পাঠিয়েছেন। আপনার কি হয়েছে? আপনার শরীর কি ঠিক আছে? মিস্টার লি উঠে বসে বলেন আমার কি হয়েছে, তুমি এখান থেকে চলে যাও। জিয়া মনে মনে ভাবতে থাকে বিশ্বাসই হচ্ছে না, এই মুহূর্তে আমি ইয়াং মাস্টারের কোলে বসে আছি। মিস্টার লি তখন তাকে চুমু দিতে শুরু করেন। যে একেবারে অবাক হয়ে যায় এবং নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। মিস্টার লি বলেন আমাকে নেশা করানো হয়েছে, আমাকে সাহায্য করো, আমি তোমাকে পারিশ্রমিক দেব। এদিকে জিয়া তার ছোট ভাইকে নিয়ে তার মামা মামির বাড়িতে থাকে, কিন্তু তার মামি সবসময় তার কথা শোনায়। মামি বলে আমাদের বাড়িতে তোমাদের থাকার জন্য অতিরিক্ত কোনো ঘর নেই, তার ওপর তোমার ভাইয়ের খরচও অনেক, টাকা পেলে আমাকে দিয়ে দিও। জিয়া ভাবে আমি টাকা পেলে মামা মামিকে দিয়ে দেব, আমার ছোট ভাইয়ের স্কুলের ফিও দিতে হবে। এরপর মিস্টার লি জিয়ার মুখ ধরে জিজ্ঞাসা করেন কথা বলছো না কেন? জিয়া কিছু না বলায় তিনি ধরে নেন যে সে রাজি হয়েছে এবং তাকে চুমু দিতে শুরু করেন। শেষ পর্যন্ত দুজনে একসঙ্গে রাত কাটায়। পরের দিন সকালে জিয়া ঘুম থেকে উঠে নিজের কাপড় পরে সেখান থেকে দ্রুত চলে যায়। সে মনে মনে ভাবে কেউ যদি জানতে পারে তাহলে আমাকে কাজ থেকে বের করে দেবে। এমন সময় অ্যাসিস্ট্যান্ট সেখানে আসে এবং মিস্টার লি ঘুম থেকে ওঠেন। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে বস গতরাতে কি আপনার সঙ্গে কোনো মেয়ে ছিল? মিস্টার লি বলেন সে কিছু না নিয়ে চলে গেছে। তারপর তিনি অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করেন সে কোন গৃহকর্মী ছিল। অ্যাসিস্ট্যান্ট জানায় যে গৃহকর্মী সবসময় আপনার বাড়ি পরিষ্কার করে সে অসুস্থ হওয়ায় ছুটিতে আছে, তাই তার পরিবর্তে একজন অস্থায়ী গৃহকর্মীকে পাঠানো হয়েছিল। শুনেছি সে অনেকদিন ধরেই দাদির সেবা করে আসছে এবং দাদিও তাকে খুব পছন্দ করে। মিস্টার লি বলেন কোম্পানি তো নয়, পুরনো ভিলায় চলো। অ্যাসিস্ট্যান্ট এত অবাক হয়ে যায়, মনে মনে ভাবে আজ তো সত্যি অবাক করার মতো ঘটনা ঘটছে। মিস্টার লি পুরনো ভিলার দিকে রওনা দেন। পথে অ্যাসিস্ট্যান্ট জানায় তদন্ত করে জানা গেছে আপনার প্রতিদ্বন্দ্বী কোম্পানি আপনাকে নেশার ওষুধ দিয়েছিল। এই কথা শুনে মিস্টার লি তার প্রতিদ্বন্দ্বী কোম্পানিকে উচিত শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন। ঠিক সে সময় যেও পুরনো ভিলায় ফিরে আসে। সে মনে মনে ভাবে 1 সপ্তাহ হয়ে গেল, বস এখনো আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি, হয়তো তিনি আমাকে ভুলেই গেছেন। ভালো হয়েছে, আমার মতো ছোট একজন কর্মচারীর সঙ্গে সিওর এমন সম্পর্ক থাকা ঠিক নয়। এমন সময় মিস্টার লিয়ের বোন সচিন সেখানে দৌড়ে আসে। সে বলে দাদি আমি চলে এসেছি, আপনি কি আমাকে মিস করছেন? আমি খাবার খেতে এসেছি, ভাইও আসতেছে। জিয়া বলে সে আবার কেন আসছে? দাদি বলেন সে তো মাঝে মাঝে দেখা করতে আসে। সচিন এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু তার আচরণ এখন ছোট বাচ্চাদের মতোই রয়ে গেছে। জিয়াকে দেখে দাদি বলেন কি বুদ্ধিমতী মেয়ে, ছোটবেলায় তুই ওর কত প্রশংসা করতিস, সত্যি ভালো মেয়ে, তুই ওর কাছ থেকে কিছু শিখ। জিয়া বলে হ্যালো মিস। সচিন বলে কতবার বলেছি আমাকে মিস বলবে না, তুমি আমার বন্ধু, শুধু সচিন বলে ডাকবে। জিয়া বলে আমিও তোমার বন্ধু হয়ে থাকতে চাই, কিন্তু এখন আমি লি পরিবারের গৃহকর্মী, তাই নিয়ম ভাঙতে পারি না। সচিন বলে এখানে কোনো নিয়ম নেই, তুমি আমার দাদিকে এত খুশি রাখো,
তোমার জন্য আমি সত্যি অনেক কৃতজ্ঞ। তারপর শচীন দাদিকে বলে, দাদি আপনি জিয়ার বেতনটা একটু বাড়িয়ে দেন না কেন? এমন সময় মিয়ান এসে বলে, কিসের বেতন বাড়াবেন? সারাদিন তো দাদির সঙ্গে বসে বসে খাওয়া দাওয়া আর গল্প করেই কাটায়, শুধু তোমার মতো কাজের মেয়েকেই বন্ধু বানায়। সে আরো বলে, দাদি আপনি জিয়াকে কোনো কাজ না করেই মাসে 10,000 দেন, অথচ আমি আপনার নাতনি হয়েও আমাকে কিছু দেন না। ঠিক তখনই মিস্টার লি এসে বলেন, অনেক হয়েছে। তিনি জিয়ার দিকে তাকান, জিয়া তাকে দেখে ভয় পেয়ে যায়। মিস্টার লি বলেন, জিয়া দাদির সঙ্গে থেকে তাকে খুশি রাখে, আর তুমি কোনো কাজেরই নও। এমনকি তোমাকে বিদেশে পড়াতে পাঠানো হয়েছিল, সেখান থেকেও তোমাকে বের করে দিয়েছে। এই কথা শুনে মিয়ান রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। জিয়া মনে মনে ভাবে, বস কি ভুল ওষুধ খেয়েছেন নাকি? উনি আমার পক্ষ নিচ্ছেন কেন? সে বলে, দয়া করে আমার দিকে তাকাবেন না। মিস্টার লি তার কাছে এসে জিজ্ঞাসা করেন, দাদি এ আবার কে? দাদি বলেন, এখন জানতে এলে? সে তো 3 মাস ধরে আমার সেবা করছে। শচীন বলে, হ্যাঁ জিয়া খুব ভালো। তখন মিস্টার লি জিয়ার দিকে তাকাতে থাকেন। দাদি বলেন, গতকাল সে তোমার বিল্ডিংটা খুব ভালোভাবে পরিষ্কার করেছিল, তাই এখন থেকে ওকেই পাঠাবো। জিয়া বলে, ওখানে কি আমাকেই যেতে হবে? মিস্টার লি বলেন, কেন? তুমি কি ভালোভাবে কাজ করতে পারবে না? তুমি আমার গৃহকর্মী, তোমাকেই আসতে হবে। শচীন বলে, হ্যাঁ সপ্তাহে মাত্র একবার যেতে হবে, কোনো সমস্যা হবে না। দাদির কথা রাখতে জিয়া রাজি হয়ে যায়। সেদিন রাতে মিস্টার লি বাইরে দাঁড়িয়ে জিয়ার জন্য অপেক্ষা করছিলেন। জিয়া আসতেই তিনি তাকে ধরে নিজের দিকে টেনে নেন। তিনি বলেন, আমাকে এত ভয় পাচ্ছ কেন? সেদিন হঠাৎ করে চলে গেলে কেন? মিস্টার লি মনে মনে ভাবেন, ওর চেহারা তো সেদিনের মেয়েটার মতোই মনে হচ্ছে। তিনি ভাবতে থাকেন, ওর কি টাকার দরকার? এদিকে অ্যাসিস্ট্যান্ট তদন্ত করে জানতে পেরেছিল যে জিয়ার মা এক ধনী ব্যক্তির প্রেমে পড়ে গর্ভবতী হয়েছিলেন, কিন্তু সে ব্যক্তির পরিবার তাকে মেনে নেয়নি। এরপর তিনি নিজের শহরে ফিরে এসে থাকতে শুরু করেন। পরে জিয়ার ছোট ভাই মুজেকে জন্ম দেওয়ার সময় তার মা অসুস্থ হয়ে মারা যান। এখন 2 ভাই বোন তাদের মামার বাড়িতে থাকে। বলা যায় জিয়াই তার ছোট ভাই মুজের দেখাশোনা করে, কারণ তার মামার পরিবারের লোকজন তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। মিস্টার লি বলেন, সেদিন তুমি আমাকে সাহায্য করেছিলে, বলো তোমার কত টাকা দরকার? জিয়া বলে, কোনো দরকার নেই, সেদিন আমি নিজের ইচ্ছাতেই আপনাকে সাহায্য করেছিলাম। মিস্টার লি তার হাত ধরে তাকে কাছে টেনে বলে, তাহলে তুমি কি চাও আমি তোমার দায়িত্ব নেই? জিয়া মনে মনে ভাবে, টাকা নেওয়ার অর্থ তো নিজের শরীর বিক্রি করার মতো হয়ে যাবে, কিন্তু না বললে উনি ভাববেন আমি ইচ্ছা করি তার কাছে এসেছি। কত টাকা চাইবো? 5,000 কি ঠিক হবে? বেশি তো নয়। ভয়ে ভয়ে সে 5,000 বোঝাতে ইশারা করে। মিস্টার লি বলেন, ঠিক আছে। জিয়া চলে যেতে গেলে তিনি বলেন, সোমবার এসে আমার জন্য ডিনার বানাবে। এরপর জিয়া আবার সেই হটপটি রান্না করে খেতে শুরু করে। সে ভাবে সঙ্গে লাইভ স্ট্রিমও করে নেই, কিন্তু হঠাৎ কিউ সেখানে এসে তাকে কথা শোনাতে শুরু করে। কিউ বলে, এতদিন ধরে আমি সিওর বাড়ি পরিষ্কার করছি, আর তুমি আমার কাছ থেকে চাকরিটা কেড়ে নিয়েছো? জিয়া বলে, না তুমি ভুল বুঝছো, বস আর দাদি আমাকে সেখানে যেতে বলেছেন। কিউ বলে, দাদির অজুহাত দিও না, তুমি দাদির সেবা যত্ন করো, সেটাই কি যথেষ্ট ছিল না? এখন আবার বসকেও নিজের প্রেমে ফেলেছ? জিয়া বলে, এ ধরনের গুজব ছড়িও না, এমনিতেই আমাকে চাকরি থেকে বের করে দিতে পারে। কিউ বলে, চাকরি থেকে তো আমি তোমাকে বের করব। তারপর হটপটের দিকে তাকিয়ে বলে, এটা তো বসের হটপট তাই না? তুমি এটা চুরি করে এনেছো? জিয়া বলে, চুরি করিনি, খাবারটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তাই ভেবেছিলাম ফেলে দেওয়ার বদলে আমি খেয়ে নি। কিউ বলে, না তুমি চুরি করেছো। এরপর সে দাদির কাছে অভিযোগ করতে যায়। কিউ বলে, জিয়া বসের বাড়ি থেকে জিনিস চুরি করেছে। জিয়া ব্যাখ্যা করে, হটপটটার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তাই ফেলে না দিয়ে নিজের খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম, আমি চুরি করিনি। কিউ বলে, কিন্তু কোনো জিনিস ফেলে দেওয়ার আগেও বসের অনুমতি নিতে হয়, সেটা মেয়াদ শেষ হোক বা না হোক। জিয়া বলে, আমি জানতাম না। কিউ বলে, ওকে চাকরি থেকে বের করে দিন। দাদি বলেন, শাস্তি তো পেতেই হবে। জিয়া ভয়ে ভয়ে সরি বলতে শুরু করে। সে ভাবতে থাকে, যদি আমাকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু দাদি তাকে শাস্তি দেওয়ার জন্য নিজের সঙ্গে নিয়ে যান, আর কিউকে মিস্টার লিয়ের বাড়ি পরিষ্কার করাতে পাঠিয়ে দেন। জিয়া ভয় পেয়ে বলে, দাদি দয়া করে আমাকে চাকরি থেকে বের করবেন না। দাদি বলেন, যাও ওটা নিয়ে এসো। জিয়া মনে মনে ভাবে, মনে হয় আমাকে মারবেন। সে একটা লাঠি তুলতে যাচ্ছিল। দাদি বলেন, লাঠি নয়, আমি বই আনতে বলেছি। তোমার কি মনে হয় আমি এতটাই রাগী যে কোনো কারণ ছাড়াই তোমাকে শাস্তি দেব? বই নিয়ে এসো, তুমি আমাকে গল্প পড়ে শোনাবে। এদিকে মিস্টার লি চুল ঠিক করতে করতে বাড়ি ফিরে আসেন। তিনি খুশি হয়ে ভাবছিলেন হয়তো জিয়া রান্নাঘরে তার জন্য খাবার তৈরি করছে, কিন্তু সেখানে কিউকে দেখে তিনি অবাক হয়ে বলেন, তুমি এখানে কি করছো?
জিয়া কোথায়? কেউ বলে জিয়াকে দাদি চুরি করার শাস্তি দিয়েছেন। মিস্টার লি সঙ্গে সঙ্গে দাদির কাছে চলে যান। তিনি জিজ্ঞাসা করেন সে কি চুরি করেছে আর তাকে কি শাস্তি দিয়েছেন। দাদি বলেন এত তাড়াতাড়ি ছুটে এসে এটা জিজ্ঞাসা করছো কেন? মিস্টার লি বলেন ও যে হটপটটা নিয়েছিল সেটা আসলে আমার এক বন্ধুর কোম্পানির প্রোডাক্ট ছিল। সে আমাকে বিনামূল্যে দিয়েছিল। আমার খাবারটা পছন্দ হয়নি, তাই আমি ভুলেই গিয়েছিলাম। তার উপর সেটার মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। তাহলে এটা কিভাবে চুরি হলো? দাদি বুঝতে পারেন যে মিস্টার লি জিয়ের ব্যাপারে বেশ চিন্তিত। তিনি মজা করে বলেন তোর তো ওর জন্য বেশ চিন্তা হচ্ছে। তুই যদি ওকে পছন্দ করিস তাহলে বল, আমি তোদের দুজনের বিয়ের ব্যবস্থা করে দিব। মিস্টার লি চুপ হয়ে যান। দাদি মনে মনে ভাবেন এত জেদি ছেলে এখনো স্বীকার করছে না যে ওর প্রতি আগ্রহ আছে, এ কারণেই তো এখনো সিঙ্গেল। তারপর হেসে বলেন আমি ওকে কোনো শাস্তি দেইনি। এখন তুই যখন এখানে এসেছিস তাহলে একসঙ্গে খাবার খেয়ে নে। মিস্টার লি খুশি হয়ে ভাবেন মানে আমি তার সঙ্গে খাবার খাওয়ার সুযোগ পাবো। এমন সময় অ্যাসিস্ট্যান্ট ফোন করে। মিস্টার লি বলেন আমি মিটিংয়ে আসছি না। এরপর তিনি দাঁড়িয়ে জিয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। জিয়া এসে জিজ্ঞাসা করে আপনি এখানে কিভাবে? মিস্টার লি বলেন তুমি পরিষ্কার করতে আসনি কেন? জিয়া মনে মনে ভাবে আমি যদি আসল ঘটনা বলি তাহলে বিষয়টা আরো ছড়িয়ে পড়বে। সে বলে নিয়ম অনুযায়ী আমি আসতে পারিনি। মিস্টার লি বলেন তোমাকে আসতেই হবে। জিয়া মনে মনে ভাবে হয়তো উনি ভয় পাচ্ছেন যে আমি বাইরে সবাইকে আমাদের ব্যাপারে বলে দেব, তাই আমাকে নিজের কাছে রাখতে চাইছেন যাতে আমি মুখ খুলতে না পারি। সে বলে আপনি চিন্তা করবেন না, সেদিনের ঘটনাটা আমি ভুলে গেছি, আপনাকে কোনো সমস্যায় ফেলবো না। মিস্টার লি তার কাছে এসে বলেন ভুলে গেছো? কি ভুলে গেছো? জিয়া মনে করে উনি হয়তো আমাকে পরীক্ষা করছেন। সে বলে সত্যি ভুলে গেছি, এখন আমাকে দাদির জন্য খাবার বানাতে হবে। এই বলে সে ভেতরে চলে যায়। মিস্টার লি মনে মনে ভাবেন বিশ্বাসই হচ্ছে না, আমার কি হয়ে গেছে? আমি ওর জন্য একজন গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের সঙ্গে দেখা করতেও যাইনি। তারপর তিনি ভাবেন আমার জন্য ওর থেকে দূরে থাকাই ভালো। এদিকে জিয়ার মা তাকে একসময় বলেছিলেন কখনো কোনো ধনী পুরুষকে বিশ্বাস করো না, আমার মতো ভুল কখনো করো না। মায়ের কথা মনে পড়তে জিয়ার চোখে পানি চলে আসে। সে কাঁদতে কাঁদতে ভাবে আমার মা সেই ভুল করেছিলেন, কিন্তু আমি আর কখনো সেই ভুল করব না। অন্যদিকে মিস্টার লি একজন বিদেশি ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে যান। তাদের ব্যবসায়িক চুক্তিও সম্পূর্ণ হয়ে যায়, কিন্তু তার মাথায় তখনও জিয়ার কথাগুলো ঘুরছিল। তাই হঠাৎ তিনি গাড়ি ঘুরিয়ে নেন। এরপর তিনি জিয়াকে ফোন করে বলেন আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি। জিয়া বলে অনেক রাত হয়ে গেছে, আপনার কি দরকার? আমার তো কাজ শেষ হয়ে গেছে, আমি এখন রুমে আছি। মিস্টার লি বলেন তুমি নিচে না এলে আমি ওপরে চলে আসব। জিয়া তাড়াতাড়ি নিচে চলে আসে। সে বলে এত রাতে কি বলার আছে? মিস্টার লি তার মাথা ধরে বলেন আবার বলো তো তুমি কি ভুলে গেছো? তারপর হঠাৎ তাকে চুমু দিতে এগিয়ে যান। জিয়া তাকে সরিয়ে দিয়ে বলে আপনি কি করছেন? কেউ দেখে ফেলবে। মিস্টার লি বলেন তাহলে আমার সঙ্গে চলো। জিয়া কিছু বুঝে ওঠার আগে তিনি তাকে কোলে তুলে নেন। এক হাতে জিয়াকে ধরে অন্য হাতে ছাতা ধরে বাড়ির দিকে নিয়ে যান। বাড়িতে পৌঁছে আবার তাকে চুমু দিতে এগিয়ে যান। জিয়া তাকে সরিয়ে দেওয়া বলে বস আপনি কি করছেন? মিস্টার লি বলেন সেদিনও তো তুমি এটা করেছিলে, তাহলে এবার কেন নয়? জিয়া বলে সেদিন তো আমি আপনার নেশার প্রভাব কাটাতে সাহায্য করেছিলাম। মিস্টার লি বলেন আচ্ছা এবারও আমাকে নেশা করানো হয়েছে, আমাকে আরেকবার সাহায্য করো। তিনি আবার তাকে চুমু দিতে এগিয়ে গেলে জিয়া বলে বাজে কথা বলবেন না, আমি এতটাও বোকা নই, আপনার আচরণ দেখেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে আপনাকে কোনো নেশা করানো হয়নি। মিস্টার লি বলেন আমি তোমাকে সেদিন এত টাকা দিয়েছিলাম, তারপরও তুমি মেয়াদ শেষ হয়ে যাওয়ার খাবার কেন খাচ্ছিলে? জিয়া মনে মনে ভাবে এই লোকটা কি ৫,০০০ টাকাকেও অনেক মনে করছে। কি কিপটে, সাহস তো দেখো, আমাকে এভাবে জিজ্ঞাসা করছে। সে বলে অনেক রাত হয়ে গেছে, আমি রুমে ফিরে যাচ্ছি। মিস্টার লি তাকে ধরে বলেন দয়া করে আমি শান্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করো, তারপর আমি তোমাকে ছেড়ে দিব। জিয়া বলে না আমি নিজেই চলে যাব। মিস্টার লি বলেন না তুমি সোফায় বসে অপেক্ষা করো, আমি শাওয়ার নিয়ে আসছি, আর তুমি যদি আমাকে সোফায় না পাও তাহলে আমি তোমার রুমে চলে যাব। জিয়া বাধ্য হয়ে মাথা নাড়ে। এরপর মিস্টার লি চলে যান। জিয়া সোফায় বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মিস্টার লি শাওয়ার নিয়ে বেরিয়ে আসেন। তখন তিনি শুধু তোয়ালে পরা অবস্থায় ছিলেন। জিয়া তাকে দেখে অবাক হয়ে যায়। তার উপর তোয়ালেটাও হঠাৎ খুলে পড়ে যায়। জিয়া সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা নিচু করে ফেলে।
মিস্টার লি পোশাক পরে ফিরে আসেন, কিন্তু জিয়া তখনও চোখ বন্ধ করে রেখেছিল। তিনি বলেন কিউটি পায়। এরপর তার মাথা একটু উপরে তোলেন। জিয়া চোখ বন্ধ রেখেই তার হাত দিয়ে দেখে তিনি পোশাক পরেছেন কিনা। নিশ্চিত হওয়ার পর চোখ খোলে। মিস্টার লি বলেন এখন থেকে আমি প্রতি সপ্তাহের ছুটির দিনে পুরনো ভিলায় আসব। জিয়া মনে মনে ভাবে এত ব্যস্ত থাকার পরও উনি সময় বের করবেন, কিন্তু এসব আমাকে কেন বলছেন। সে বলে ঠিক আছে, আমি দাদিকে জানিয়ে দেব, তিনি খুব খুশি হবেন। মিস্টার লি মনে মনে ভাবেন সত্যি মেয়েটা একটু পাগলাটে। তিনি স্নেহ করে জিয়ার মাথায় হাত বুলিয়ে বলেন আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, তারপর তুমি তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবে। জিয়া গ্রামের বাড়িতে পৌঁছানোর পর তার মামি আবার বলতে শুরু করেন বাড়ির খরচ অনেক, তার উপর তোমার ভাইয়েরও খরচও আছে। জিয়া বলে আমি আমার ভাইকে স্কুলে পাঠাবো। এরপর সে আন্টির হাতে টাকা দিয়ে বলে আপনারা আমাদের জন্য এতদিন যা খরচ করেছেন সেগুলোর জন্য এই টাকা রাখুন, এমনকি আপনি অতিরিক্ত টাকাও দিয়েছিলেন। পরের দৃশ্যে জিয়া বলে আমার কাজিনদের জন্য কাপড় কিনতে হবে আর মুজের অনলাইন ক্লাসের জন্য একটা ফোনও কিনে দিতে হবে। বস যে 5,000 টাকা দিয়েছিলেন তাতে হয়তো কাজ হয়ে যাবে, কিন্তু সে নিজের ব্যাংক ব্যালেন্স চেক করতেই অবাক হয়ে যায়। 5 মিলিয়ন। জিয়া বুঝতে পারে মিস্টার লি তাকে 5,000 টাকা নয় 5 মিলিয়ন টাকা দিয়েছিলেন। এদিকে মিস্টার লি পুরনো ভিলায় এসে জিজ্ঞাসা করেন সে কোথায় চলে গেল। তিনি ভাবেন সে কি ভয়ে পালিয়ে গেছে। তারপর জিয়াকে ফোন করেন। জিয়া জানায় আমি আমার গ্রামে আছি। মিস্টার লি জিজ্ঞাসা করেন কবে ফিরে আসবে। জিয়া বলে আমি 3 দিনের ছুটি নিয়েছি, আগামীকাল ফিরে আসব। মিস্টার লি খুশি হয়ে বলেন আমাকে তোমার লোকেশন পাঠাও, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। জিয়া বলে না, আমি অনেক দূরে থাকি, তার উপর অনেক রাত হয়ে গেছে, আপনি আসবেন না। মিস্টার লি বলেন বলছি না লোকেশন পাঠাও, না হলে আমি নিজেই খুঁজে বের করব। জিয়া মনে মনে ভাবে হ্যাঁ, আমাকে তো 5 মিলিয়ন টাকার ব্যাপারেও কথা বলতে হবে, না হলে আমি আজ রাতে ঠিকমতো ঘুমাতেও পারবো না। তাই সে নিজের লোকেশন পাঠিয়ে দেয়। সে বলে আপনি পৌঁছালে আমাকে জানাবেন, আমি নিজেই নিচে চলে আসব, ভেতরে আসবেন না। মিস্টার লি বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে থাকেন। জিয়া নিচে আসতেই তিনি তাকে ধরে কাছে টেনে নেন। এরপর তিনি নিজেও ভেতরে এসে জিয়াকে জড়িয়ে ধরেন। জিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে মিস্টার লি বলেন আমি তোমাকে অনেক মিস করেছি, এত দূর থেকে 4 ঘন্টা গাড়ি চালিয়ে এসেছি, একটু আমাকে এভাবে তোমাকে জড়িয়ে থাকতে দাও। জিয়া আর বাধা দেয় না। মিস্টার লি আদর করে বলেন তুমি যদি সবসময় এভাবেই ভালো মেয়ে হয়ে থাকো তাহলে কত ভালো হয়। এরপর তিনি জিয়াকে একটি নেকলেস দেন। জিয়া বলে এটা অনেক দামি, আমি নিতে পারবো না। মিস্টার লি বলেন একদমই দামি নয়, কিন্তু আসলে তিনি খুব দামি একটি হীরের নেকলেসই বেছে নিয়েছিলেন। তিনি নিজ হাতে জিয়াকে নেকলেসটি পরিয়ে দিতে গেলে জিয়া তার হাত ধরে থামিয়ে দেয়। সে জিজ্ঞাসা করে আমি কি সত্যি ওই 5 মিলিয়ন টাকা নিতে পারি। মিস্টার লি বলেন অবশ্যই, টাকাটা তোমারই। এরপর তিনি জিয়ার গলায় নেকলেসটি পরিয়ে দেন। তারপর তাকে চুমু দিয়ে জিজ্ঞাসা করেন তুমি ঠিক আছো তো, আমাকে আরেকটু তোমাকে চুমু দিতে দাও। দুজন একে অপরকে চুমু দিতে থাকে। জিয়া বলে সরি, আমি আসলে সেটা বোঝাতে চাইনি। মিস্টার লি বলেন জিয়া তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও। জিয়া মনে মনে ভাবে উনি কি সত্যি সিরিয়াস। মিস্টার লি বলেন গাড়িতে ঠিক মতো হচ্ছে না, চলো বাড়ির ভেতরে যায়। কিন্তু জিয়া তার মায়ের কথা মনে করে তাকে দূরে সরিয়ে দেয়। সে বলে আমি আপনার গার্লফ্রেন্ড হতে চাই না। মিস্টার লি জিজ্ঞাসা করেন কেন হবে না। জিয়া বলে হতে চাই না এইটুকুই। মিস্টার লি বলেন কেন, প্রথমে আমার সঙ্গে ফ্লার্ট করেছিলে, এখন আবার আমাকে এড়িয়ে যাচ্ছ। জিয়া বলে আমি আপনার সঙ্গে ফ্লার্ট করিনি। তখন মিস্টার লি তার হাত ধরে বলেন আমি জানি না কি হচ্ছে, কিন্তু তোমার দায়িত্ব আমাকে নিতেই হবে। এরপর মিস্টার লি জিয়াকে চুমু দিতে গেলে তার ফোনে কল আসে। জিয়া ফোন দেখে বুঝতে পারে তার ভাই তাকে ফোন করেছে। সে হাত ছাড়িয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে এসে জিয়া ভাবতে থাকে বস যখন বলেছেন নেকলেসটা বেশি দামি নয় তাহলে এটা আমি রেখে দেই। এদিকে মিস্টার লি জিয়াকে একটি অডিও মেসেজ পাঠান, আমি সত্যি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই, তাই বিষয়টা ভালোভাবে ভেবে দেখো। কিন্তু জিয়া কোনো উত্তর দেয় না। মিস্টার লি আবার মেসেজ পাঠান, 3 মিনিট হয়ে গেল, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? তুমি যদি কিছু না বলো তাহলে আমি ধরে নেব তুমি রাজি। এরপরে তিনি বলেন কাল আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে, তাই তোমাকে নিতে আসতে পারবো না, ড্রাইভারকে তোমাকে নিতে পাঠাবো, না করবে না, গুড নাইট। সঙ্গে কিসের ইমেজও পাঠান। জিয়া মনে মনে ভাবে উনি কি সত্যি সে কঠিন আর নির্মম সিও। পরের দিন জিয়া বুঝতে পারে এটা তো পুরনো ভিলার যাওয়ার রাস্তা নয়। ড্রাইভার বলে বস আপনাকে কোম্পানিতে যেতে বলেছেন। জিয়ার তখন মনে পড়ে সে তার ছোট ভাইকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে ভালো একটি স্কুলে ভর্তি করাবে। তাই সে বলে আজ আমার একজন বন্ধুর সঙ্গে আগে থেকেই পরিকল্পনা আছে,
তাই আমি কোম্পানিতে যেতে পারবো না, আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে চলুন। ড্রাইভার তাকে আবার বাড়িতে পৌঁছে দেয়। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে মিস্টার লিকে বিষয়টি জানায়। মিস্টার লি জিয়ানকে ফোন করে বলেন, আমি তোমাকে মিস করছি। জিয়া বলে, কিন্তু আমার তো আমার বন্ধুর সঙ্গে অ্যাপার্টমেন্ট আছে। মিস্টার লি মনে মনে ভাবেন, তোমার বন্ধু কি আমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ? তারপর ফোনটা কেটে দেন। তিনি মনে মনে ভাবেন, অত্যন্ত আমাকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য একটা মেসেজ তো পাঠাতে পারতে। এরপর তার কোম্পানিতে মিটিং চলতে থাকে, কিন্তু তিনি বারবার ফোন চেক করছিলেন, কারণ তখনও জিয়ার কোনো রিপ্লাই আসেনি। একসময় রাগ করে তিনি ফোনটা ছুঁড়ে ফেলে দেন। অ্যাসিস্ট্যান্ট ভাঙা ফোনটি তুলে নিয়ে নতুন একটি ফোন এনে তার সামনে রেখে দেয়। এমন সময় মিস্টার লিয়ের বন্ধু এসে বলে, ব্রো, এবার তো আমার হটপটের রিভিউ দাও। মিস্টার লি বলেন, আমি সেটা অন্য একজনকে দিয়ে দিয়েছি। বন্ধু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাকে দিয়েছ? তারপর সে সোশ্যাল মিডিয়ায় চেক করে অবাক হয়ে যায়। ব্রো, আমার হটপট তো অনলাইনে ট্রেন্ড করছে, এতে তো আমার ব্যবসার অনেক লাভ হয়ে গেছে। তুমি কি আমার জন্য এসব করেছো? মিস্টার লি তার ঠোঁট দেখে জিয়াকে চিনতে পারেন। তিনি বুঝতে পারেন এই ফুড ব্লগার আর কেউ নয়, জিয়াই। তার বন্ধু অবাক হয়ে বলে, এটা কি সে গৃহকর্মী? মিস্টার লি বলেন, ও আমার গার্লফ্রেন্ড, এখন থেকে ওকে ভাবি বলে ডাকবে। বন্ধু জিয়াকে ফলো করতে শুরু করে, কিন্তু জিয়ার ফোনটা ভাঙা আর তার ভিডিওর লাইটিংও ভালো নয়। বন্ধু মনে মনে ভাবে, ভাবির সঙ্গে তো অন্যায় হচ্ছে। মিস্টার লি বলেন, ফোনটা এদিকে দাও। বন্ধু ফোনটা তার হাতে দিতেই মিস্টার লি রাগ করে তার ফোনটা ছুঁড়ে দেন। বন্ধু ভয় পেয়ে যায়, কিন্তু আসলে ফোনটা ছিল মিস্টার লিয়ের নিজের হাতেই। তিনি শুধু বন্ধুকে ভয় দেখাচ্ছিলেন। মিস্টার লি জানতেন যে জিয়া আজ পুরনো ভিলায় আসবে, তাই তিনি সেখানে ডিনার করতে চলে আসেন। শুধু তাই নয়, মিস্টার লি পুরো ছুটির পরিকল্পনাও করে রেখেছিলেন। দাদি জিয়াকে বলেন, তুমিও আমার সঙ্গে ছুটিতে যাবে? জিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি কি সত্যিই যেতে পারি? মিস্টার লি বলেন, তুমি অবশ্যই যাবে। এরপর তিনি জিয়াকে ধরে ভেতরে নিয়ে দেয়ালের কাছে দাঁড় করিয়ে দেন এবং তাকে চুমু দিতে যাচ্ছিলেন। জিয়া তাকে থামিয়ে দেয়। মিস্টার লি ভাবেন ও যেন আবার ভয় না পায়, তাই নিজেকে সামলে নিয়ে তাকে শুধু বুকে জড়িয়ে ধরেন। জিয়াও তাকে জড়িয়ে ধরে। মিস্টার লি বলেন, তোমাকে কিছু দেখানোর আছে। তিনি তাকে সোফায় বসান, তারপর বলেন, এগুলো সব তোমার জন্য। জিয়া দেখে সেখানে রয়েছে রিং লাইট, ল্যাপটপ, ফ্যান এবং মাইক্রোফোন। জিয়া বলে, তোমার দেওয়া নেকলেসটাই আমার জন্য যথেষ্ট, আমি এখন এসব নিতে পারবো না। মিস্টার লি বলেন, আমার তো এসবের কোনো দরকার নেই, মনে হচ্ছে সব ফেলে দিতে হবে। জিয়া মনে মনে ভাবে, আমি এমন একজন যে এসব কিনতেই পারি না, আর উনি বলছেন এগুলো ফেলে দেবেন। তাই সে রিং লাইটের দিকে তাকিয়ে বলে, এই রিং লাইটটা আমি অনলাইনে দেখেছিলাম। মিস্টার লি বলেন, হ্যাঁ, একজন খুব জনপ্রিয় ফুটবলারের কাছেও এমন একটা আছে। তুমি তো ফুটবলার হতে চাও, তাই না? জিয়া লজ্জা পেয়ে বলে, আমি তো শুধু মজা করার জন্য ভিডিও বানাচ্ছিলাম। মিস্টার লি তার হাত ধরে বলেন, আমি তোমার সব ভিডিও দেখেছি, তুমি চাইলে ভিডিও বানানোর জন্য আমার রান্নাঘর ব্যবহার করতে পারো। জিয়া হাসি মুখে বলে, থ্যাংক ইউ। মিস্টার লি বলেন, আমার গার্লফ্রেন্ড হওয়ার ব্যাপারে ভেবে দেখো, আমি তোমাকে এই সব কিছু দিচ্ছি, তাই আমাকে একটা পুরস্কার দাও, আজ কোথাও যেও না। জিয়া বলে, তুমি তো এমনিতে এসব ফেলে দিতে যাচ্ছিলে, আমি তো শুধু তোমার আবর্জনা সরাতে সাহায্য করছি, তাহলে তোমাকে পুরস্কার কেন দিব? মিস্টার লি বলেন, তাহলে আমি আমার পুরস্কার নিয়ে নিচ্ছি। এই বলে তিনি নিজেই তার পুরস্কার নিয়ে নেন। মিস্টার লি জিয়াকে কাছে টানতে গেলে জিয়া তাকে থামিয়ে বলে, তুমি কি আমাকে শুধু এই কারণে গার্লফ্রেন্ড বানাতে চাও যাতে আমার সঙ্গে রাত কাটাতে পারো? কারণ আমরা একসঙ্গে রাত কাটানোর পর থেকে তুমি বারবার আমার সঙ্গে থাকার সুযোগ খুঁজছো। মিস্টার লি বলেন, একদমই না জিয়া, আমি তোমার ব্যাপারে সত্যি সিরিয়াস। আমি তোমাকে শুধু একজন বেড পার্টনার হিসেবে দেখি না। আমার কারণে যদি তোমার খারাপ লেগে থাকে তাহলে আমি দুঃখিত। আমি এসব জিনিস কিনেছি শুধু তোমাকে খুশি করার জন্য, তোমার সঙ্গে রাত কাটানোর জন্য নয়। জিয়া জিজ্ঞাসা করে, সত্যি? তিনি বলেন, হ্যাঁ, আমি তোমার সিদ্ধান্তকে সম্মান করি, তুমি নিজে থেকে না বলা পর্যন্ত আমি কিছুই করব না। এরপর তিনি জিয়ার ভিডিওর অভিনয় নকল করে মজা করে বলেন, গপ গপ করে কিভাবে খাও? জিয়া হেসে ফেলে। এরপর মিস্টার লি ভিলার বাইরে জিয়ার জন্য অপেক্ষা করছিলেন। জিয়া জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছি? তিনি বলেন, ছুটিতে গেলে তোমাকে আর গৃহকর্মীর পোশাক পরতে দেব না, চলো শপিং মলে গিয়ে তোমার জন্য সুন্দর কিছু পোশাক কিনি। তিনি জিয়াকে নিজের সঙ্গে মলে নিয়ে যান, সেখানে তার দিকে হাত বাড়িয়ে দেন। জিয়া তার হাতে হাত রাখে। মিস্টার লি বলেন, তোমার যা ভালো লাগে সেটাই বেছে নাও। এমন সময় সচিনী তাদের দেখে ফেলে। কি কাকতালীয় ব্যাপার, তোমরা দুজন এখানে? মিস্টার লি জিয়ার হাত ধরেন ছিলেন দেখে জিয়া লজ্জায় মুখ লাল করে ফেলে। সচিন এরপর তাদের ইওয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যায়, কিন্তু জিয়া জানতো ইওয়ানের আগে থেকেই একজন গার্লফ্রেন্ড আছে, সে আবার জিয়ারও বন্ধু। তখন তার বুঝতে বাকি থাকে না যে ইওয়ান একই সঙ্গে দুজনের সঙ্গে সম্পর্ক রাখছে। ইওয়ান অজুহাত দেখিয়ে সেখান থেকে চলে যায়।
মিস্টার লি শচীনকে জিজ্ঞাসা করেন, তোমার কখন থেকে বয়ফ্রেন্ড হলো? তুমি তো বাড়িতে তার কথা কখনো বলনি। আর এই সম্পর্কটা কতদিনের? শচীন বলে, ব্রো আমি জানতাম তুমি এসব জিজ্ঞাসা করবে, কিন্তু তুমি তো একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ। ওর সঙ্গে আমার একটি পার্টিতে দেখা হয়েছিল। ও সাধারণ পরিবারের ছেলে। আমাদের পরিচয়ে বেশি দিনের নয়। আমি সিরিয়াস নই, শুধু মজা করছি। মিস্টার লি বলেন, তবুও সাবধানে থেকো, কোথাও যেন প্রতারিত না হও। এরপর তিনি জিয়াকে নিজের বাড়িতে নিয়ে আসেন। তিনি বলেন, তুমি চাইলে এখানে যখন খুশি রান্না করতে পারো। আমি বাড়িতে থাকি বা না থাকি তাতে কোনো সমস্যা নেই। জিয়া তাকে ধন্যবাদ দিলে মিস্টার লি বলেন, তুমি আমার গার্লফ্রেন্ড, এর জন্য আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে? জিয়া মনে মনে ভাবে হয়তো সত্যি এসব মিথ্যা নয়। মিস্টার লি কাছে এসে বলেন, আমার জন্য একটা মিডনাইট স্ন্যাক বানিয়ে দেবে? জিয়া রাজি হয়ে জিজ্ঞাসা করে, কি খাবেন? তিনি বলেন, তুমি যা বানাও আমার সবই ভালো লাগে। জিয়া আপ্রাণ পড়তে গেলে মিস্টার লি তাকে সাহায্য করে আপ্রাণটি পরিয়ে দেন। জিয়া রান্না করতে থাকে আর মিস্টার লি তাকে দেখতে থাকেন। জিয়া খাবার তৈরি করে নিয়ে এলে তিনি খেতে শুরু করেন। তারপর বলেন, এখন থেকে তুমি আমার বাড়িতে থাকতে পারো। আমরা প্রতিদিন একসঙ্গে খাবার খেতে পারি, একসঙ্গে সিনেমা দেখতে পারি, আর একসঙ্গে ঘুমাতেও পারি। জিয়া মনে মনে ভাবে, তাহলে এতদিন উনি আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছিলেন শুধু আমার সঙ্গে থাকার জন্য? সে বলে, না, দাদিকে কিছু বলবেন না, তিনি খুব দয়ালু। আমি যদি ওখান থেকে চলে আসি তাহলে তার সঙ্গে কে থাকবে? মিস্টার লি বলেন, আজ পর্যন্ত আমি কখনো কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে ছিলাম না, আর তুমি এত দ্রুত আমাকে না করে দিলে। আমি কি তোমার সঙ্গে ভালো ব্যবহার করিনি? জিয়া বলে, তুমি ভালো। তারপর বলে, কিন্তু তার মানে এই নয় যে আমাকে তোমার সঙ্গে থাকতে হবে বা তোমার সঙ্গে একই বিছানায় ঘুমাতে হবে। মিস্টার লি বলেন, ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি যা চেয়েছি সবকিছুই পেয়েছি। জিয়া হঠাৎ দাঁড়িয়ে বলে, কিন্তু আমি অন্য মেয়েদের মতো নই। মিস্টার লি বলেন, কিভাবে আলাদা? তুমিও তো আমি যা দিয়েছি সবই নিয়েছো। তুমিও তো আমার কাছ থেকে টাকা নিয়েছো। জিয়ার চোখে পানি চলে আসে। সে চলে যেতে চাইলে মিস্টার লি তার হাত ধরে ফেলেন। জিয়া বলে, আমাকে ছেড়ে দেন। তারপর নিজের জিনিসপত্র নিয়ে সেখান থেকে চলে যায়। মিস্টার লিও মন খারাপ করে ভাবেন, মনে হয় আমি একটু বেশি কথা বলে ফেলেছি। এদিকে জিয়া তার দেওয়া নেকলেসটির দিকে তাকিয়ে থাকে। সে ভাবে, তাহলে এতদিন যা ভেবেছিলাম সবই কি আমার ভুল ধারণা ছিল? সে মিস্টার লিয়ের দেওয়া জিনিসপত্রগুলো ফেরত দিতে যায়। মিস্টার লি রাগ করে মুখ ফিরিয়ে বলেন, তুমি যদি এগুলো নিতে না চাও তাহলে ফেলে দাও। জিয়া মনে মনে ভাবে, ঠিকই তো বলেছেন, তিনি এত বড় একজন বস। আমার মতো একজনের জন্য এসব জিনিস তার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়। সে জিনিসগুলো মাটিতে রেখে বলে, এতদিন আমার যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। এরপর সেখান দিকে চলে যায়। মিস্টার লি নেকলেসটির দিকে তাকিয়ে রাগে বাকি জিনিসগুলো লাথি মেরে সরিয়ে দেন। এরপর জিয়া তার বন্ধুকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমার আর ইউয়ানের সম্পর্কে কেমন চলছে? কারণ আমি ইউয়ানকে অন্য একটি মেয়ের সঙ্গে দেখেছি, কোথাও সে তোমাকে ব্যবহার করছে না তো? তার বন্ধু বলে, এখন পর্যন্ত আমি যা উপার্জন করেছি সবই তাকে দিয়েছি, সে এতটা নিষ্ঠুর হতে পারে না। জিয়া বলে, এখন থেকে নিজের উপার্জনের টাকা আর তাকে দেবে না। সে মনে মনে ভাবে, সব ছেলে কি তাহলে এতটা নিষ্ঠুর? নিজের উপরেই নির্ভর করা উচিত। পরের দিন দাদি জিয়াকে জিজ্ঞাসা করেন, তোমার মুখে কি হয়েছে? চোখের নিচে কালো দাগ কেন? জিয়া বলে, কিছু না, ঠিকমতো ঘুমাতে পারিনি। দাদি বলেন, আমার সঙ্গে বসে নাস্তা করো। জানি না মিস্টার লিয়ের কি হয়েছে, আজকাল সে আমাদের রান্নাঘরে অনেক কিছু পাঠাচ্ছে, তুমি সবকিছু খেয়ে দেখো। জিয়া মনে মনে ভাবে, এগুলো তো সে জিনিসগুলোই যেগুলো আমরা দুজন মিলে সেদিন কিনেছিলাম। এরপর সে তার ছোট ভাইয়ের সঙ্গে খেলছিল। জিয়া বলে, আমি তোমাকে কাল স্কুলে নিয়ে যাব। এমন সময় একজন লোক এসে জিয়াকে স্পর্শ করতে চাইলে সে সরে গিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? মামি বলে, আমি ওনাকে ডেকেছি। এরপর সবাইকে টেনে খাবার খেতে নিয়ে যায়। লোকটি জিয়ার পাশে বসতে চাইলে তার ছোট ভাই দুজনের মাঝখানে বসে যায়, তাই লোকটি অন্য পাশে গিয়ে বসে। সে জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি শহরে কি কাজ করো? জিয়া বলে, আমি এক দাদির দেখাশোনা করি। লোকটি বলে, মানে তুমি গৃহকর্মী? তাহলে তো তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। জিয়া বলে, আমি তো এখনো ছোট, এখনই বিয়ে করব না। লোকটি বলে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে তোমার ছোট ভাইয়ের সব খরচ আমি বহন করব। ছোট ভাই উঠে দাঁড়িয়ে বলে, এই বুড়ো লোক, আমি আমার বোনকে তোমার সঙ্গে বিয়ে দিতে দেব না। লোকটি তাকে মারতে হাত তুললে জিয়া তার ভাইকে জড়িয়ে ধরে বলে, আপনি আমার ভাইকে কেন মারছেন? লোকটি উল্টো জিয়ার সঙ্গে খারাপভাবে কথা বলতে শুরু করলে জিয়া রাগে তার দিকে খাবার ছুঁড়ে দেয়। লোকটি প্রচন্ড রেগে গিয়ে বলে, আমার $1,000,000 ফেরত দাও। জিয়া তার ছোট ভাইকে নিয়ে চলে যেতে চাইলে মামি বলে, এত বছর ধরে তোকে লালন পালন করেছি, এভাবে কি সেই উপকারের প্রতিদান দিচ্ছিস? তার উপর তোকে একজন স্বামীও খুঁজে দিয়েছি। জিয়া বলে, এতদিন আপনারা আমার জন্য যা করেছেন আমি সবকিছুর প্রতিদান দিয়ে দিয়েছি, এখন থেকে আর কখনো তোমাদের বাড়িতে আসবো না। এরপর সে তার ভাইকে নিয়ে চলে যায়। জিয়া তার ভাইকে একটি ভালো স্কুলে ভর্তি করিয়ে নিয়ে যায়। শিক্ষিকা বলেন, ছেলেটা খুব বুদ্ধিমান,
খুব ভালো ও ভদ্র ছেলে, কিন্তু প্রিন্সিপাল তাদের পরিবারের ব্যাপারে জানতে চান। জিয়া জানায় আমাদের বাবা মায়ের বিচ্ছেদের পর মা মারা যান, তখন থেকেই আমি আমার ছোট ভাইকে বড় করেছি। প্রিন্সিপাল জিজ্ঞাসা করেন তোমার আয়ের উৎস কি? জিয়া কি বলবে বুঝতে পারে না। সে কি বলবে যে সে একজন গৃহকর্মী, আর সে 5 মিলিয়ন টাকার কথাই বা কিভাবে বলবে? শেষে প্রিন্সিপাল বলেন আমরা সাধারণ পরিবারের ছেলেদের ভর্তি নেই না। জিয়া মন খারাপ করে ভাইকে নিয়ে বেরিয়ে আসে, এমনকি তারা একটা ট্যাক্সিও পাচ্ছিল না। জিয়া বলে আমার জন্য তোমাকেও এত কষ্ট করতে হচ্ছে। ভাই তাকে সান্ত্বনা দিয়ে বলে আপু আমিও এমন বড় স্কুলে পড়তে চাই না, ওখানকার মানুষও ভালো নয়। এদিকে তুষারপাত শুরু হয়ে যায়। ছোট ভাই জিজ্ঞাসা করে এখন আমরা কোথায় যাব? জিয়া কাউকে ফোন করে। ঠান্ডায় ভাই কাঁপছিল, তাই জিয়া নিজের মোটা কাপড়গুলো খুলে ভাইকে পরিয়ে দেয় এবং তাকে জড়িয়ে ধরে নিয়ে যায়। ঠিক তখনই মিস্টার লি ফোন করেন। তিনি বলেন তুমি আমার ফোন ধরছিলে না কেন? তুমি ফোন করেছিলে, বলো তো কি হয়েছে? জিয়া বলে সরি, ভুল করে ফোন লেগে গিয়েছিল। মিস্টার লি বলেন নিচে এসো, না এলে আমি উপরে চলে আসব। জিয়া নিচে এলে মিস্টার লি জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে? এরপর তিনি বলেন তোমার কি একটু অনুভূতি নেই, এবং জিয়াকে কাছে টেনে নেন। কিন্তু জিয়ার শরীর তখন খারাপ লাগছিল। মিস্টার লি তাকে স্পর্শ করে বুঝতে পারেন তোমার তো জ্বর। তিনি জিয়াকে কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে যান। তিনি বলেন তুমি আমাকে জানাওনি কেন? জিয়া বলে জানি না, একটু তুষারের মধ্যে ভিজে গিয়েছিলাম, আমাকে রুমে ফিরে নিয়ে চলুন। মিস্টার লি বলেন না, আজ রাতটা এখানেই থাকো। মনে মনে তিনি ভাবেন মেয়েটা কত জেদি। তিনি জিয়াকে ভালোভাবে কম্বল দিয়ে ঢেকে দেন এবং ওষুধ খাওয়ান। এরপর জিয়াকে দেখাশোনা করতে মিস্টার লিও তার পাশে বসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে জিয়ার ফোন বেজে ওঠে। মিস্টার লি মনে মনে ভাবেন আমাকে ছাড়া ওর কি আর কোনো বস বা সিও আছে নাকি? তিনি ভিডিও কলটি ধরেন। অপর পাশ থেকে জিয়ার ছোট ভাই বলে আপনি কে, আর আমার বোনের ফোন আপনার কাছে কেন? মিস্টার লি জিয়ার ভাইকে বাড়িতে নিয়ে আসে। ছোট ভাই জিজ্ঞাসা করে আপনি কি সত্যি আমার বোনের বয়ফ্রেন্ড? আমার বোন ঠিক আছে তো? মিস্টার লি বলেন হ্যাঁ সে ঠিক আছে। তিনি জিজ্ঞাসা করেন কাল কি সে তোমার সঙ্গে ছিল? ছোট ভাই বলে হ্যাঁ, আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু বাস পাইনি, তাই 2 ঘন্টা হেঁটে বাড়ি ফিরেছি। আমার বোন কাউকে ফোন করার চেষ্টা করেছিল, কিন্তু ফোন ঢোকেনি। মিস্টার লি তখন বুঝতে পারেন খারাপ আবহাওয়ার কারণেই জিয়া তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি, সে ফোন করেছিল। ছোট ভাই মিস্টার লিকে বলে আপনি যদি সত্যি আমার বোনের বয়ফ্রেন্ড হন তাহলে কাল আমাদের নিতে কেন আসেননি? আর আমার বোন তো আগে আপনার কথা আমাদের বলেনি। মিস্টার লি বলেন কারণ আমরা কিছুদিন আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়েছি, আর কাল আমি মিটিংয়ে ছিলাম, তাই তোমাদের নিতে আসতে পারিনি। এটা আমার ভুল হয়েছে, সরি। ছোট ভাই বলে আপনি আমার বোনের একদমই খেয়াল রাখেন না, কাল ওকে অপমানও করা হয়েছে। মিস্টার লি অবাক হয়ে জিজ্ঞাসা করেন কে অপমান করেছে? ছোট ভাই বলে আমাকে স্কুলে ভর্তি করাতে গিয়েছিল, কিন্তু ওরা আমাদের অপমান করে বের করে দিয়েছে। আমার বোন কাঁদতে কাঁদতে বাইরে এসেছিল, এটাও কি আপনি জানেন না? ঠিক তখনই জিয়া ঘুম থেকে উঠে আসে। সে অবাক হয়ে বলে তুমি এখানে কিভাবে? ছোট ভাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলে আপু এখন তুমি ঠিক আছো তো? মিস্টার লি জিয়ার কপালে হাত দিয়ে দেখেন, তারপর নিজের কপালে তার কপাল ঠিকে জ্বর পরীক্ষা করেন। তিনি বলেন জ্বরটা একটু কমেছে। এরপর তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন তোমরা কি নিয়ে কথা বলছিলে? মিস্টার লি বলেন আমি ওকে বলে দিয়েছি যে আমি তোমার বয়ফ্রেন্ড। জিয়া অবাক হয়ে বলে কিন্তু আমি তো এখনো হ্যাঁ বলিনি। ছোট ভাই বলে আপু ছেলেটা তো বেশ হ্যান্ডসাম, ওই বুড়ো লোকটার চেয়েও ওনাকে বয়ফ্রেন্ড বানানোই ভালো। মিস্টার লি জিজ্ঞাসা করেন কোন বুড়ো লোক? ছোট ভাই সবকিছু খুলে বলে মামি আমার বোনকে জোর করে একজন বুড়ো লোকের সঙ্গে বিয়ে দিতে চাইছিল, এমনকি আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দিয়েছে। মিস্টার লি রেগে গিয়ে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলেন ওই লোকটার সম্পর্কে খোঁজ নাও। এরপর তিনি একটি স্কুলে ফোন করে বলেন আমি ওর ভর্তি ব্যবস্থা করে দেব, এমন স্কুলে ভর্তি করাবো যেখানে বাচ্চাদের থাকার ব্যবস্থাও আছে, তাহলে তোমাকে বারবার সমস্যায় পড়তে হবে না। ছোট ভাই খুশি হয়ে বলে আপু এটা তো দারুণ। জিয়া মনে মনে ভাবে সত্যিই তো আমার সমস্যাগুলো সমাধান করে দিচ্ছে, কিন্তু সে আমার জন্য এত কিছু করছে কেন? পরে জিয়ার আবার শরীর খারাপ হলে মিস্টার লি তার জন্য ওষুধ নিয়ে আসেন এবং যত্ন নিতে থাকেন। জিয়া ভাবতে থাকে সে কি সত্যি আমাকে পছন্দ করে। তারপর সে বলে আগের জন্য সরি, আমি তোমাকে ভুল বুঝেছিলাম, এখন আমরা চাইলে একসঙ্গে থাকতে পারি। মিস্টার লি অবাক হয়ে বলেন তুমি কি সত্যি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হয়েছো? জিয়া মাথা নাড়ে। মিস্টার লি বলেন কথা থেকে কিন্তু আবার পিছিয়ে যেও না। জিয়া বলে আমি তোমার কাছে একটা অনুরোধ রাখতে পারি?
তিনি বলেন তুমি যা খুশি বলতে পারো, আমাদের মধ্যে এত ফর্মালিটির কি দরকার। জিয়া বলে রাগ করবে না তো? তারপর বলে প্রিন্সিপালকে ফোন করে বলো যেন আমাদের সম্পর্কের কথা প্রকাশ না করেন। আমি চাই না অন্যরা জানুক যে তোমার কারণে মুজে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। মিস্টার লি মনে মনে ভাবেন ভবিষ্যতে যদি সে আমাকে পছন্দ না করে, এখন কিছু বললে হয়তো রেগে যাবে, তাই আপাতত তিনি রাজি হয়ে বলেন ঠিক আছে। জিয়া বলে তাহলে এখনই প্রিন্সিপালকে ফোন করো। মিস্টার লি কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কি সত্যি চাও না যে অন্যরা আমাদের সম্পর্কের কথা জানুক? জিয়া বলে কিছুক্ষণের জন্য গোপন রাখো না। তিনি বলেন ঠিক আছে, তবে আগে আমাকে আমার নাম ধরে ডাকো, তারপর আমি প্রিন্সিপালকে ফোন করব। জিয়া তাকে নাম ধরে ডাকে লি। তখন মিস্টার লি তাকে চুমু দেন। পরে যখন সে বাড়িতে ফিরে আসে তার ছোট ভাই দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। মুজের স্কুলে খুব ভালোভাবেই ভর্তি হয়ে যায়। মিস্টার লি জিয়াকে বলেন এখন তুমি খুশি তো? জিয়া বলে হ্যাঁ আমি খুব খুশি। সে আনন্দে তাকে চুমু দেয়। মিস্টার লিও তাকে চুমু দিতে থাকেন। এরপরও দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্ত তৈরি হয়, কিন্তু হঠাৎ জিয়া থেমে যায়। সে বলে আমার বাথরুমে যেতে হবে। জিয়া চলে গেলে মিস্টার লি নিজের পোশাক ঠিক করতে থাকেন। জিয়া ফিরে এসে বলে আজ নয়, আমার পিরিয়ড শুরু হয়েছে। মিস্টার লি অবাক হয়ে বলেন কোন পিরিয়ড? তোমার কোনো আত্মীয় এসেছে নাকি? বলো আমি তাকে নিয়ে আসতে যাব। জিয়া হেসে বলে আরে আমি মাসিকের পিরিয়ডের কথা বলছি। মিস্টার লি বুঝতে পেরে বলেন ওহ আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য গরম পানি নিয়ে আসছি। এদিকে রুমে কয়েকজন মেয়ে জিয়ার সঙ্গে কথা বলছিল। তারা বলছিল মিস্টার লি আর এনকে একসঙ্গে বেশ ভালো লাগে। দুজন মিলে একটি সিনেমাও শুট করেছে। শুনেছি তারা ছোটবেলার বন্ধু। এসব শুনে জিয়ার মন খারাপ হয়ে যায়। সে মনে মনে ভাবে কোথাও না কোথাও আমি আগে থেকে জানতাম আমাদের দুজনের জীবনে যেন দুটি সমান্তরাল রেখা, যেগুলো কখনো এক হবে না। আমার নিজের অবস্থানটা ভুলে যাওয়া উচিত নয়। অসম্ভব কিছু নিয়ে এত আশা কেন করছি? এদিকে মিস্টার লি ভাবতে থাকেন সে আমার ফোন ধরছে না কেন, কোথায় আছে? অ্যাসিস্ট্যান্ট এসে জানায় স্যার আপনার সঙ্গে এনের সম্পর্ক নিয়ে গুজব ছড়াচ্ছে। মিস্টার লি বলে আরে না, যা নিশ্চয়ই বেশি কিছু ভাবছে। আমাকে দ্রুত গিয়ে ওকে সবকিছু বুঝিয়ে বলতে হবে। অ্যাসিস্ট্যান্ট জানায় কিন্তু সে তো অন্য একজনের সঙ্গে ডিনারে গেছে। মিস্টার লি জিজ্ঞাসা করেন কে সে? অ্যাসিস্ট্যান্ট বলে গ্রুপের ছেলে। এদিকে জিয়া তাকে বলে থ্যাংক ইউ, তুমি না থাকলে আমি ওই অ্যাপার্টমেন্টটা কিনতে পারতাম না। সে বলে কোনো ব্যাপার না, ছোটবেলায় আমরা দুজন প্রতিবেশী ছিলাম, তাই এটুকু তো করতেই পারি। তোমার মামি যখন হঠাৎ তোমাকে নিয়ে চলে গিয়েছিল তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। জিয়া মনে মনে ভাবে ছেলেদের উপর ভরসা করা যায় না, কিন্তু টাকার উপর ভরসা করা যায়। এখন যেহেতু আমি সেই বছর 5 মিলিয়ন নিয়েছি, তাই টাকাগুলো সঠিক জায়গায় খরচ করা উচিত। এরপর সচিন জিয়াকে নিয়ে আসে। সে বলে এখন বাড়িতে কেউ নেই, আমি তোমার কুকিজ বানানোর ভিডিও দেখেছিলাম, কিন্তু আমি যতবারই বানানোর চেষ্টা করি প্রতিবারই নষ্ট হয়ে যায়। তুমি তো খুব ভালো রান্না করো, আমাকে কি শেখাবে? জিয়া রাজি হয়ে তাকে শেখাতে শুরু করে। মনে মনে জিয়া ভাবে ওর সঙ্গে এত গুজব ছড়াচ্ছে, কে জানে হয়তো এখনো এনের সঙ্গে ডেট করতে ব্যস্ত। সে কেন আমার বানানো কুকিজ খাবে? সচিন জিজ্ঞাসা করে তোমার আর আমার ভাইয়ের সম্পর্ক কত দূরে গিয়েছে? আমি জানি এখন সে একটু রাগী হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই। তোমাকে আমার ভাবি বানানোর জন্য আমি তোমাকে পুরোপুরি সাপোর্ট করব। কিন্তু তখনই সচিনের মা এনকে সেখানে নিয়ে আসেন। তিনি জিয়াকে বলেন যাও আমাদের জন্য চা নিয়ে এসো। জিয়া যেতে শুরু করলে সচিন বলে মা জিয়াকে দাদি নিজের জন্য হায়ার করেছেন, আর এখন সে আমাকে কুকিজ বানানো শিখাচ্ছে, আমাদের বিরক্ত করো না। তারপর জিয়াকে বলে আমার মা একটু বেশি হুকুম করতে ভালোবাসেন, সবার ওপর সবসময় আদেশ চালান, তুমি কিছু মনে করো না। জিয়া বলে কোনো সমস্যা নেই, এটা তো আমার কাজ। সচিন জিয়াকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ভাই আর এনের খবর দেখেছো? জিয়া বলে হ্যাঁ দেখেছি, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। সে মনে মনে ভাবে ওরা তো ছোটবেলার বন্ধু, তাদের ব্যাপারে কথা বলার আমি কে? এন বলে এখানে তো বেকিং এর সব জিনিসপত্র আছে, আমি কি কিছু সময়ের জন্য এগুলো ব্যবহার করতে পারি? আমাকে মিস্টার লিয়ের জন্য কিছু বানাতে হবে। তার মা বলে আবার জিজ্ঞেস করছো কেন, নিয়ে নাও। এন রান্না করতে শুরু করে। সচিন বলে কিন্তু আমার ভাই তো মিষ্টি পছন্দ করে না। এন বলে আমি জানি, তাই তো আমি কম মিষ্টি করে বানাচ্ছি। এটা শুনে জিয়ার মন আরো খারাপ হয়ে যায়। সে ভাবে সত্যি ওরা খুব কাছের বন্ধু, তাই তো এন তার সম্পর্কে এত কিছু জানে। ঠিক তখনই মিস্টার লি সেখানে আসে। দাদি বলেন চলো সবাই একসঙ্গে খাবার খায়। মিস্টার লি সবাইকে দেখে, কিন্তু লক্ষ্য করেন জিয়া তাকে ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে। তিনি মনে মনে ভাবেন আমার এত রাগ হচ্ছে, অথচ মেয়েটা কত স্বাভাবিকভাবে আছে। এরপর সবাই একসঙ্গে খাবার খেতে বসে। মা খাবার এগিয়ে দিয়ে বলেন এগুলো এন বানিয়েছে। মিস্টার লি বলেন আমি তো মিষ্টি পছন্দ করি না। তার মা বলেন এটা বেশি মিষ্টি নয়। সচিন চপস্টিক দিয়ে খাবার তুলে নিজেই খেতে শুরু করে।
এন জিজ্ঞাসা করে, আমাদের যে ছবি তোলা হয়েছিল সেটা নিয়ে তুমি রাগ করোনি তো? মিস্টার লি বলেন, আমার কিছু যায় আসে না। তার মা বলেন, এমনিও তো আমরা তো খুব শীঘ্রই একটা পরিবার হতে যাচ্ছি। মিস্টার লি, তুমি তো আর ছোট নেই, আর এনও বিদেশ থেকে ফিরে এসেছে, তাহলে তোমরা দুজন। ঠিক তখনই জিয়ার হাত থেকে চামচ পড়ে যায়। মিস্টার লিয়ের মা বিরক্ত হয়ে বলেন, তুমি সবসময় এমন করো। জিয়া সঙ্গে সঙ্গে বলে, সরি। এন বলে, আমি সবকিছু পরিষ্কার করে দিচ্ছি। সে উঠে এসে জিনিসপত্র তুলতে শুরু করে। জিয়ার মাথা ঘুরে যাওয়ায় সে পড়ে যেতে যাচ্ছিল। মিস্টার লি দ্রুত তাকে ধরে ফেলেন। তার মা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলেন, এখানে কি হচ্ছে? জিয়া দ্রুত মিস্টার লিয়ের কাছ থেকে সরিয়ে গিয়ে বলে, থ্যাংক ইউ। মিস্টার লিয়ের মা বলেন, জিয়াকে সরিয়ে দাও, এনকে তোমার পাশে বসাও। কিন্তু মিস্টার লি কিছু না বলে উঠে সেখান থেকে চলে যান। দাদি বলেন, আমার পেট ভরে গেছে। জিয়া তাকে নিয়ে চলে যেতে শুরু করে। মিস্টার লিয়ের মা তখন বলেন, চলো মিস্টার লিয়ের বিয়ে নিয়ে আলোচনা করি। দাদি বলেন, তার বিয়ে সে নিজেই ঠিক করবে। জিয়া দাদিকে ধরে নিয়ে চলে আসে। এরপর লি মেসেজ করেন, দাদি ঘুমিয়ে পড়লে সরাসরি আমার কাছে চলে এসো। এদিকে মিস্টার লি জানতে পারেন জিয়াকে তার পরিচিত একজন 50% ডিসকাউন্টে একটি অ্যাপার্টমেন্ট কিনে দিয়েছে। এত কম দামে যে বাড়িটির আসল খরচও উঠে আসবে না, যেন প্রায় বিনামূল্যেই দেওয়া হয়েছে। এতে মিস্টার লি ভীষণ রেগে যান। অন্যদিকে জিয়া তার জন্য কুকিজ নিয়ে আসে। সে মনে মনে ভাবে, এই লোকটার সঙ্গেই তো এনের সম্পর্ক নিয়ে এত গুজব ছড়াচ্ছে। আমাকে কিছু বোঝানোর বদলে নিজেই মুখ গোমরা করে বসে আছে। শেষ পর্যন্ত সে তো অনেক বড় একজন বস, রাগ দেখাতেই পারে। জিয়া বলে, আমি তোমার জন্য কুকিজ এনেছি, একবার খেয়ে দেখো। মিস্টার লি মনে মনে ভাবেন, এন তো জানতো যে আমি মিষ্টি খাই না, কিন্তু জিয়া আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। কুকিজ টেবিলে রেখে তিনি বলেন, তুমি তো জানো আমি মিষ্টি খাই না। জিয়া বলে, কিন্তু এগুলো আমি নিজের হাতে বানিয়েছি। মিস্টার লি জিজ্ঞাসা করেন, এতদিন কোথায় ছিলে? জিয়া বলে, প্রতিদিন দাদির সঙ্গেই থাকি। তিনি আবার জিজ্ঞাসা করেন, মাঝখানে কোথায় গিয়েছিলে? জিয়া বলে, আমি কেন তোমাকে বলবো? মিস্টার লি জিজ্ঞাসা করেন, কে? আর সে তোমাকে একটা বাড়ি কিনে দিয়েছে। জিয়া বলে, তুমি আমার পিছু নিচ্ছিলে কেন? মিস্টার লি মনে মনে ভাবেন, পিছু নিতে তো হবেই, যদি তোমার মামা মামির পরিবারের লোকেরা তোমাকে আবার বিরক্ত করে। তিনি বলেন, আমি যা জিজ্ঞাসা করেছি তার উত্তর দাও। জিয়া রেগে বলে, গয়ের সঙ্গে আমার যাই থাকুক তাতে তোমার কি? তুমি তো আমাকে একদমই সম্মান করো না। মিস্টার লি রাগ করে তার হাত ধরে বলেন, আমি শেষবারের মতো জিজ্ঞাসা করছি। জিয়া অস্বীকার করলে মিস্টার লি তাকে জোর করে চুমু দিতে থাকেন। জিয়া তাকে থামানোর চেষ্টা করে। পরের দিন সকালে দুজনেই ঘুমিয়েছিল। মিস্টার লি জিয়াকে ঘুমিয়ে থাকতে দেখে মুচকি হাসেন। উঠে এসে জিয়ার বানানো কুকিজ খেতে শুরু করেন। তিনি অবাক হয়ে বলেন, এগুলো তো একদমই মিষ্টি নয়। জিয়া ঘুম থেকে উঠে বলে, আর কি হবে, তোমার জন্য বানাতে পুরো দুপুর লেগেছে, এগুলো সুগার ফ্রি, তুমি তো খেয়ে দেখোনি, খেয়ে দেখো। মিস্টার লি নিচে বসে তার হাত ধরে বলেন, সরি। জিয়া বলে, তুমি আমাকে অপমানও করেছো। তিনি বলেন, আমার ভুল হয়েছে, তোমার সঙ্গে কথা বলা উচিত ছিল। তোমার পিছু নেওয়ার জন্য আমি একজনকে রেখেছিলাম, যাতে তোমার মামার পরিবারের লোকেরা তোমাকে আবার বিরক্ত না করে। আমি তোমাকে প্রোটেক্ট করার জন্যই তাকে পাঠিয়েছিলাম, কিন্তু তোমাকে অন্য একজন ছেলের সঙ্গে দেখে আমার ঈর্ষা হয়েছিল। আমি খুব রেগেছিলাম, তাই সেসব কথা বলে ফেলেছি। সরি, চলো কথা বলি। বলো, কি করলে তুমি আমাকে ক্ষমা করবে? জিয়া বলে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। মিস্টার লি তাকে জড়িয়ে ধরেন। তিনি বলেন, আমার আর এনের মধ্যে কিছুই নেই। আমি সেখানে ব্যবসায়িক মিটিংয়ের জন্য গিয়েছিলাম, আর সেখানেই তার সঙ্গে দেখা হয়েছিল, কিন্তু আমি তাকে স্পর্শ করিনি। ওই অযথা গুজবের কারণেই আমি সেই ভিডিওগুলো বানিয়েছিলাম। জিয়া বুঝতে পারে মিস্টার লি তাকে সবকিছু বোঝানোর চেষ্টা করছেন। সে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। মিস্টার লি গয়ের ব্যাপারে জানতে চাইলে জিয়া বলে, গ শুধু তোমার ছোটবেলার প্রতিবেশী। আমি যখন মাত্র 9 বছরের ছিলাম তখন সেখান থেকে চলে এসে মামার বাড়িতে থাকতে শুরু করি। এরপর আর তার সঙ্গে দেখা হয়নি। অ্যাপার্টমেন্ট কিনতে গিয়ে হঠাৎ তার সঙ্গে দেখা হয়ে যায়, তাই আমরা একসঙ্গে খাবার খেয়েছিলাম। সে আরো বলে, অ্যাপার্টমেন্টটা সে আমাকে উপহার দেয়নি, শুধু আমাকে ডিসকাউন্টে দিয়েছে। আর বাড়িটা কেনার জন্য যে 5 মিলিয়ন টাকা লেগেছে সেটা তো তুমিই দিয়েছিলে। বলতে গেলে বাড়িটা তো তোমার কাছ থেকেই পাওয়া। মিস্টার লি বলেন, তুমি আমাকেও বস বলছো, অথচ গকে ভাইয়া বলছিলে। আমাকেও ভাইয়া বলে ডাকো। জিয়া তাকে ভাইয়া বলে ডাকে। মিস্টার লি খুশি হয়ে তাকে চুমু দেন। এরপর দুজনের মধ্যে আরো ঘনিষ্ঠ রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। তিনি বলেন, এখন থেকে শুধু আমাকেই ভাইয়া বলে ডাকবে। এরপর জিয়া কাপড় গুছিয়ে রাখছিল, আর মিস্টার লি একটানা তার দিকে তাকিয়েছিলেন। দাদি বিষয়টি লক্ষ্য করে বলেন, আমার নাতি তো অনেক বড় হয়ে গেছে, এভাবে তাকিয়ে না থেকে ওর সঙ্গে গিয়ে সময় কাটাস, আমি তোদের দিকে নজর রাখছি। ঠিক তখনই মিস্টার লিয়ের মা এনকে নিয়ে সেখানে আসেন।
এন বলে আমি এই শহরটা চিনি না, তুমি কি আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? মিস্টার লি বলেন এটা তো এত বড় জায়গা নয়, তুমি নিজেই ঘুরে দেখতে পারো। এরপর তিনি উঠে দাদির পাশে বসে বলেন আমি দাদির সঙ্গে এসেছি, তাই তার সঙ্গেই থাকবো। এন এসে তার অন্য হাত ধরে বলে আমিও দাদির সঙ্গে থাকবো। দাদি বলেন ধন্যবাদ, কিন্তু আমার আশেপাশে বেশি লোকজন ভালো লাগে না, আমার কাছে মিস্টার লি আর জিয়া আছে, সেটাই যথেষ্ট, তুমি বরং আলাদা ঘুরে দেখো। তাই এন তার মায়ের সঙ্গে চলে যায়। এদিকে মিস্টার লি আর জিয়া দাদির সঙ্গে থাকে। মিস্টার লি বলেন দাদি আপনার জন্য আমি একটা প্রাইভেট রুম বুক করেছি। দাদি হেসে বলেন দুষ্টু ছেলে, আমাকে অজুহাত হিসেবে ব্যবহার করিস না, তুই ভাবছিস আমি কিছু বুঝি না? তুই চাস আমি যেন তোদের দুজনকে বিরক্ত না করি, তাই না? মিস্টার লি যার হাত ধরে বলেন তুমি আসার পর থেকে সবসময় ব্যস্ত থাকো, আমাদের দুজনের একান্ত সময় পাওয়া যাচ্ছে না। সে জিয়াকে চুমু দিতে এগিয়ে যায়। জিয়া বলে দাদি তো এরই মধ্যে ঘুমিয়ে পড়েছেন, বেশি দেরি করা যাবে না, বারবার গেট খোলা বন্ধ করলে দাদি জেগে যেতে পারেন। মিস্টার লি বলে দাদি জানেন, কিন্তু পাগলাটে বলবে তুমি এত জেদি কেন? তারপর তাকে চুমু দেয়। যদি তুমি তাড়াতাড়ি যেতে চাও তাহলে আমাদেরও তাড়াতাড়ি করতে হবে। এরপর দুজনে হাসতে হাসতে একে অপরকে চুমু খেতে থাকে। বাইরে থেকে শব্দ আসায় মিস্টার লি বলে পাত্তা দিও না, কিন্তু জিয়াও চুমু থামিয়ে বলে তুমি গিয়ে দেখে আসো, কি জানি কোম্পানি থেকে কেউ এসেছে কিনা। মিস্টার লি গেট খুলে দেখে সেখানে এন দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন? তাড়াতাড়ি বলো কি হয়েছে, আমার ঘুমাতে হবে। এন বলে তুমি আমাকে এতক্ষণ ইগনোর করছিলে, এখন তোমার সঙ্গে একা কথা বলার সুযোগ পেয়েছি, তুমি কি আমাকে বের করে দিচ্ছ? মিস্টার লি গেট বন্ধ করতে যাচ্ছিল, তখন এন বলে আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে ছিলাম, তখন তো আমরা খুব ভালো বন্ধু ছিলাম, আমি হাই স্কুলে পড়ার জন্য বিদেশে গেলেও তুমি আমার সঙ্গে এমন করতে পারো না। মিস্টার লি তার কথা শুনে জিয়ার দিকে তাকায়, তারপর বলে ছোটবেলা তো আমরা কোথায় এতটা ঘনিষ্ঠ ছিলাম? এন বলে ছোটবেলায় তুমি কোনো মেয়ের সঙ্গেই কথা বলতে না, শুধু আমার সঙ্গেই কথা বলতে। মিস্টার লি বলে কারণ তোমার মিংয়ের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আমি তোমাকে শুধু একজন সাধারণ বন্ধু হিসেবেই দেখতাম, এর বেশি কিছু নয়। এন বলে আমি বিশেষভাবে তোমার জন্য ফিরে এসেছি। ঠিক তখনই মিস্টার লি জিয়াওকে টেনে নিজের পাশে নিয়ে বলে আমার ইতিমধ্যেই একজন গার্লফ্রেন্ড আছে, জিয়াও। এন অবাক হয়ে বলে ও তো দাদির সেবিকা। মিস্টার লি বলে হ্যাঁ, কিন্তু সে আমার গার্লফ্রেন্ডও। এন জিজ্ঞাসা করে তোমার মা কি জানেন? মিস্টার লি বলে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে আমার সম্পর্কের ব্যাপারে মায়ের জানার কি দরকার, বড়দের এসব জানার প্রয়োজন নেই, এখন আমি জিয়াওর সঙ্গে থাকতে চাই, তাই তুমি চলে যাও। এন বলে তোমাদের সম্পর্কের কথা আমি গোপন রাখবো। মিস্টার লি বলে আমার তাতে কিছু যায় আসে না। এরপর সে গেট বন্ধ করে দেয়। তারপর জিয়াওকে কোলে তুলে নিয়ে ভেতরে নিয়ে যায়। জিয়াও বলে কিন্তু এন তোমাকে পছন্দ করে। মিস্টার লি বলে আমি জানি, কিন্তু আমি তাকে পছন্দ করি না। জিয়াও জিজ্ঞাসা করে কেন, সে তো অনেক সুন্দরী, তার পরিবারের স্ট্যাটাসও ভালো, আর সে স্মার্ট, সবাই তো চায় তোমরা দুজন একসঙ্গে হও। মিস্টার লি জিজ্ঞাসা করে তুমি কি একটুও ঈর্ষা করছো না? জিয়াও মনে মনে ভাবে আমি তো শুধু একজন সাধারণ প্রেমিকা, আমার আবার ঈর্ষা করার অধিকার কোথায়? সে বলে তুমি তো ওর সঙ্গে সবকিছু পরিষ্কার করে দিয়েছো, তাহলে আমি কেন ঈর্ষা করব? মিস্টার লি মনে মনে ভাবে ওর তো আমার বুকে ঘুষি মেরে বলা উচিত ছিল তোমার জীবনে আমাকে ছাড়া আর কোনো মেয়ে থাকতে পারবে না। তাহলে কি সে আমাকে সত্যি পছন্দ করে না? সে জিয়াওর মাথা ধরে জিজ্ঞাসা করে সবাই যা চায় তুমিও কি সেটাই চাও? জিয়াও ভাবে আমাদের মধ্যে এত কিছু না ঘটলে হয়তো আমিও তাদের জুটি হিসেবে দেখতে পারতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। সে মিস্টার লির হাত ধরে বলে আমি মোটেও চাই না তোমরা দুজন একসঙ্গে হও। মিস্টার লি হেসে তাকে চুমু দেয়। জিয়াও তার গলায় হাত রেখে কাছে আসে। জিয়াও বলে প্লিজ তোমরা দুজন যেন লাভবাট না হয়ে যাও। এরপর এন জিয়াওকে বলে আমি মিস্টার লিকে পছন্দ করি, তুমি কি আমাকে ওর সঙ্গে সম্পর্ক তৈরি করতে সাহায্য করবে? জিয়াও অবাক হয়ে জিজ্ঞাসা করে মানে? এন বলে তুমি গতকালই দেখেছো মিস্টার লি এখনো তোমাকে নিয়ে তার মার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ নয়, তার মানে তোমাদের সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, আর তার মতো স্ট্যাটাসের একজন মানুষকে তুমি কখনো বিয়ে করতে পারবে না, তাই তুমি বরং আমাকে মিস্টার লিয়ের সঙ্গে মিলিয়ে দাও, আমি তাকে বিয়ে করার পরও তোমাকে তার প্রেমিকা হিসেবে থাকতে দেব। জিয়াও মনে মনে ভাবে কি ধরনের মেয়ে নিজের স্বামীকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে চায়। সে বলে যদি সে আমাকে ছেড়ে দিতে বলে তাহলে আমি তাকে ছেড়ে দেব, কিন্তু যতক্ষণ সে আমার সঙ্গে আছে আমি সিরিয়াস, তাই তোমাকে সাহায্য করতে পারবো না। এন বলে আমাকে ছাড়া আর কেউ তোমাকে মিস্টার লির আশেপাশেও ঘিসতে দেবে না, ধরো আমাকে ছাড়া অন্য কোনো মেয়ে যদি মিস্টার লিকে বিয়ে করে তাহলে তোমরা আর কখনো একসঙ্গে হতে পারবে না। জিয়াও ভাবে কথাটা ঠিকই বলেছে। সে বলে যদি সে অন্য কাউকে বিয়ে করে তাহলে আমি তাকে ছেড়ে চলে যাব। জিয়াও চলে যেতে যাচ্ছিল,
ঠিক তখনই কেউ তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। এরপর বাড়ির সব সার্ভেন্ট ও বডিগার্ড জিয়াওকে খুঁজতে শুরু করে। সচিন বলে, ব্রো, আমাদের ওকে খুঁজে বের করতেই হবে। মিস্টার লি খুব রেগে যাচ্ছিল। তারা দুজন মাত্রই একসঙ্গে হয়েছে, এখনও তো একসঙ্গে অনেক কিছুই করা হয়নি। তার চোখেও পানি চলে আসে। সচিন বলে, শান্ত হও, আমরা ওকে খুঁজে বের করব। তখন তার মা এসে জিজ্ঞাসা করেন কি হয়েছে। সচিন বলে, মা, জিয়াও নিখোঁজ হয়ে গেছে। মা বলেন, হয়তো কোথাও আছে, এত লোককে নিয়ে ওকে খুঁজছো কেন? মিস্টার লি রেগে উঠে বলে, মা, জিয়াও নিখোঁজ হয়েছে, আর আপনি কিভাবে এমন কথা বলতে পারেন? মা বলেন, তুমি তোমার মায়ের সঙ্গে এভাবে কথা বললে? ঠিক তখনই খবর আসে যে জিয়াওকে পাওয়া গেছে। মিস্টার লি দৌড়ে গিয়ে সেখানে যায়। জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? জিয়াও বলে, আমি জানি না, মনে হয় কেউ আমাকে অজ্ঞান করে দিয়েছিল। এরপর আর কিছুই মনে নেই। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সেই গুন্ডাকে ধরে রেখেছিল। মিস্টার লি তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়ে জিয়াওকে নিয়ে চলে যায়। এরপর জিয়াও রান্না করছিল। মিস্টার লি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। জিয়াও বলে, এভাবে ধরলে আমি সবজি কাটবো কিভাবে? তখন মিস্টার লি তাকে তুলে পাশে বসে বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। জিয়াও বলে, আচ্ছা, আমাকে একটু কাজ করতে দাও। মিস্টার লি জিজ্ঞাসা করে, তুমি আজ আমার সঙ্গে থাকবে না? জিয়াও বলে, না, কারণ আজ আমাকে মুজোর সঙ্গে যেতে হবে। মিস্টার লি তার হাত ধরে বলে, আমি সবসময় তোমাকে আমার গার্লফ্রেন্ড হিসেবেই ভেবেছি। জিয়াও বলে, আমি জানি। তারপর সে জিয়াওকে জড়িয়ে ধরে। জিয়াও বলে, আমাকে ছাড়ো, সবজি কাটতে হবে। মিস্টার লি বলে, আরে একটু জড়িয়ে থাকতে দাও। জিয়াও তাকে জড়িয়ে ধরে। এরপর মিস্টার লি জিয়াওকে নিয়ে ভাবতে ভাবতে একটি ডায়মন্ডের আংটি বানানোর অর্ডার দেয়। জিয়াও যখন খেতে বসে হঠাৎ তার বমি বমি ভাব হয়। সে চিন্তা করে এটা হতে পারে না। এরপর প্রেগন্যান্সির টেস্ট করে জানতে পারে সে গর্ভবতী। জিয়াও ভয় পেয়ে ভাবে, লি ফ্যামিলি আমাকে কখনো মেনে নেবে না, এমনকি তাদের বাড়িতেও আমাকে ঢুকতে দেবে না। এই অবস্থায় আমি কি করব? ঠিক তখনই তার মামির ফোন আসে। মামি বলে, তোর মামার চিকিৎসার জন্য টাকা দরকার, তুই তো লি ফ্যামিলির ছেলেকে ফাঁদে ফেলেছিস, তার কাছ থেকে টাকা নিয়ে চিকিৎসা করিয়ে দে। জিয়াও বলে, তুমি কি বলছো? আমি তো শুধু লি ফ্যামিলির গৃহকর্মী। মামি বলে, নাটক করিস না, সবকিছু আমরা জানি। মিস্টার লি তো কখনো বিয়ে করবে না। এখন যেহেতু তোকে পছন্দ করে, যতটা পারিস তার কাছ থেকে টাকা নে, না হলে তোর মায়ের মতো তোরও একই পরিণতি হবে। জিয়াও নিজের পেটের দিকে তাকিয়ে ভাবে, এখন আমি কি করব? এরপর সে হাসপাতালে চেক আপ করতে যায়। ডাক্তার তাকে জানান সে যমজ সন্তানের মা হতে চলেছে। ডাক্তার জিজ্ঞাসা করেন, তুমি কি সত্যি অপারেশন করাতে চাও? জিয়াও বুঝতে পারছিল না কি করবে। সে ভাবে, আমি কি দাদির সঙ্গে কথা বলবো? হয়তো তিনি আমার সন্তানদের বাঁচাতে পারবেন। লি ফ্যামিলিতে আমার সন্তানরা ভালোভাবে বড় হতে পারবে। হয়তো পরে আমি লি ফ্যামিলি ছেড়ে চলে যাব। এদিকে সে খুব দুশ্চিন্তায় ছিল। ঠিক তখনই ফোন আসে, দাদির কিছু হয়েছে। জিয়াও দৌড়ে সেখানে যায়। জানতে পারে এক ঘটনার কারণে দাদি অজ্ঞান হয়ে গেছেন। জিয়াও বলে, এই পরিস্থিতিতে এখন বাচ্চাদের কথা বলা যাবে না। ডাক্তার জানান দাদির অবস্থা খুবই গুরুতর এবং তিনি কোমার মতো অবস্থায় চলে গেছেন। মিস্টার লি খুব দুঃখ পেয়ে বলে, আমার মা বাবা সবসময় কাজে ব্যস্ত থাকতেন, আমাকে আমার দাদি বড় করেছেন, তিনি আমার সবচেয়ে কাছের মানুষ ছিলেন। জিয়াও বলে, ওষুধ আর চিকিৎসায় হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। মিস্টার লি দুঃখ করে বলে, তিনি এখনো আমার বিয়ে দেখেননি, এমনকি আমার সন্তানদেরও দেখতে পারেননি। জিয়াও জিজ্ঞাসা করে, তুমি কি সন্তান পছন্দ করো? মিস্টার লি বলে, এখন না, দাদির কথা মনে হলেই কষ্ট হয়। ছোটবেলা থেকেই তিনি আমাকে বড় করেছেন, আর এখন আমার কারণেই তার নাতনির জন্য তার এই অবস্থা হয়েছে। এরপর জিয়াও আবার রান্না করছিল। মিস্টার লি পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে, আমি বিদেশের একজন ডাক্তারের সঙ্গে কথা বলেছি, হয়তো দাদি আবার জ্ঞান ফিরে পেতে পারেন। জিয়াও বলে, এটা তো খুব ভালো খবর, তোমার জন্য দাদি সুস্থ হয়ে ওঠা খুব জরুরি, আর কোম্পানিটা সামলানো তোমার জন্য একটু কঠিন হয়ে যাচ্ছে, এতে তুমি একটু বিশ্রাম নেওয়ার সময়ও পাবে। মিস্টার লি বলে, ভালো হয়েছে তুমি আমার সঙ্গে আছো। ঠিক তখনই মিস্টার লিয়ের মা সেখানে আসে। তিনি বলেন, এখন তো তুমি বাড়িতে খেতেও আসো না। জিয়াও ভেতর থেকে বেরিয়ে আসে। মিস্টার লিয়ের মা তাকে দেখে ফেলেন। তখন মিস্টার লি বলে, জিয়াও আমার গার্লফ্রেন্ড। জিয়াও ভীষণ ঘাবড়ে যায়। মিস্টার লিয়ের মা বলেন, আজ তো তোমাদের দুজনকে হাতে নাতে ধরে ফেললাম, এখানে এসব কি চলছে? মিস্টার লি তার মাকে এড়িয়ে জিয়াওর হাত ধরে তাকে জড়িয়ে ধরে। জিয়াও বলে, তোমার মা রাগ করবেন না। মিস্টার লি বলে, কিছুদিন রাগ করবেন, কিন্তু আমি কার সঙ্গে থাকবো সেটা নিয়ে তিনি হস্তক্ষেপ করতে পারবেন না। এরপর সে জিয়াওকে চুমু দিতে শুরু করে, কিন্তু ঘনিষ্ঠ হওয়ার সময় জিয়াওর মনে পড়ে যায় ডাক্তার থেকে বলেছেন বাচ্চাদের কথা মাথায় রেখে 3 মাস শারীরিক সম্পর্ক করা যাবে না। তাই সে মিস্টার লিকে থামিয়ে বলে, আমার পিরিয়ড শুরু হয়েছে। মিস্টার লি আবার তাকে জড়িয়ে ধরে। জিয়াও মনে মনে ভাবে, আমার শরীর পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত আমাকে এই কথাটা লুকিয়ে রাখতে হবে।
ঠিক তখনই একজন অপরিচিত ব্যক্তি ফোন করে। পরে জানা যায় তিনি জিয়াওর আঙ্কেল, অর্থাৎ তার বাবার ভাই। আঙ্কেল বলেন, তোমার বাবা খুব অসুস্থ, তার সঙ্গে একবার দেখা করতে এসো। জিয়াও বলে, আমি কেন যাব? তিনি তো খুব নিষ্ঠুর মানুষ ছিলেন, আমার মাকে ছেড়ে দিয়েছিলেন, কখনো আমার বা আমার ভাইয়ের খোঁজ নেননি, এখন আমি কেন তার সঙ্গে দেখা করতে যাব? আঙ্কেল বলেন, তোমার বাবা তোমাদের ছেড়ে যাননি, পরিস্থিতি তাকে বাধ্য করেছিল। তিনি তোমার মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু যখন তিনি ফিরে এসেছিলেন তখন তোমার মা আর বেঁচে ছিলেন না। আরও বলেন, তোমার বাবা তোমাদের জন্য 20 লাখ টাকা রেখে গিয়েছিলেন। যে অবাক হয়ে বলে, কোন 20 লাখ টাকা? আমি তো কিছুই পাইনি। তবে শুধু টাকা দিলেই তো আমরা তাকে ক্ষমা করতে পারি না। আঙ্কেল জানান, পারিবারিক চাপে তোমার বাবাকে অন্য একজনকে বিয়ে করতে হয়েছিল। পরে তিনি সেই সিদ্ধান্তের জন্য অনেক অনুতপ্ত ছিলেন। শেষবার তোমার মায়ের সঙ্গে দেখা করতে এসে তাকে আর পাননি। তখন তিনি সে 20 লাখ টাকা তোমার মামা মামির হাতে দিয়েছিলেন, যাতে তারা তোমাদের দেখাশোনা করতে পারে। কিন্তু পরে তার হার্টের সমস্যা ধরা পড়ায় তাকে দ্রুত চলে যেতে হয়। জিয়ার চোখ দিয়ে পানি পড়তে থাকে। আঙ্কেল বলেন, আমি তোমাদের দুজনকে তোমাদের বাবার সঙ্গে দেখা করার জন্য নিয়ে যেতে এসেছি। তোমাদের বাবা তোমাদের জন্য আরো টাকা রেখে গেছেন, 3 কোটি টাকা। এদিকে মিস্টার লি জিয়ার জন্য একটি ডায়মন্ডের আংটি তৈরি করাচ্ছিল। সে আসলে জিয়াওকে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছিল। শুধু ভাবছিল, আশা করি সে আমাকে প্রত্যাখ্যান করবে না। ঠিক তখন জিয়ার মামি রাগ করে সেখানে আসে। অ্যাসিস্ট্যান্ট তাকে আটকানোর চেষ্টা করলেও মিস্টার লি তাকে ভেতরে আসতে দেয়। মামি মামার চিকিৎসা এবং বাড়ির কিছু খরচের জন্য টাকা চাইতে থাকে। এমনকি বলে, তুমি তো জিয়াওকে বিয়ে করতে যাচ্ছ। মিস্টার লি জিজ্ঞাসা করে, কত টাকা লাগবে? আন্টি বলে, 5 লাখ টাকা। মিস্টার লি বলে, 2 ঘন্টার মধ্যে টাকা ট্রান্সফার হয়ে যাবে। আন্টি নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে চলে যায়। এরপর মিস্টার লি অ্যাসিস্ট্যান্টকে তার অ্যাকাউন্ট তদন্ত করতে বলে। ঠিক তখন অ্যাসিস্ট্যান্ট জানায়, জিয়াওর অ্যাকাউন্টে 3 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। টাকা পাঠিয়েছে ঝু নামের একজন ব্যক্তি, যিনি অবিবাহিত এবং বিদেশের একটি ধনী পরিবারের ছেলে। মিস্টার লি বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যায়। জিয়াও বাড়িতে ফিরে এলে মিস্টার লি জিজ্ঞাসা করে, কি হয়েছে? তোমার মুখটা এত মন খারাপ লাগছে কেন? হঠাৎ মিস্টার লি তার মাথা ধরে চুমু দিতে শুরু করে। জিয়াও নিজেকে ছাড়িয়ে বলে, না, এখন না। সে জিজ্ঞাসা করে, কেন না? জিয়াও বলে, আমি চাই না। মিস্টার লি আবার তাকে জোর করে চুমু দেওয়ার চেষ্টা করলে জিয়াও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সে বলে, সরি, আমার এমন করা উচিত হয়নি। মিস্টার লি জিজ্ঞাসা করে, এসব কি ওই ঝুয়ের জন্য? সে তোমাকে 3 কোটি টাকা দিয়েছে, তাই তো? আমার থেকেও বেশি? জিয়াও বলে, তুমি কি আমাকে অনুসরণ করাচ্ছিলে? মিস্টার লি বলে, আমি কি ঠিক বলছি? আমাকে সত্যিটা বলো। জিয়াও মনে মনে ভাবে, এখন আর কিছু বোঝানোর দরকার নেই, এখান থেকে বেরিয়ে যাওয়ার এটাই সবচেয়ে ভালো সুযোগ। সে কাঁদতে কাঁদতে বলে, আমাদের আর কখনো দেখা হবে না। এরপর সেখান থেকে উঠে দৌড়ে চলে যায়। মিস্টার লি প্রচন্ড রেগে যায়। পরের দৃশ্যে মিস্টার লিয়ের মা জিয়াওকে ডেকে বলেন, আমি জানি তুমি কেন এসেছো। জিয়াও বলে, আমি জানি মিস্টার লিয়ের সঙ্গে আমার কখনো বিয়ে হতে পারে না। মিস্টার লিয়ের মা বলেন, যখন তুমি সেটা জানো তাহলে এই 10 লক্ষ টাকা নিয়ে নাও, আমার ছেলেকে ছেড়ে চলে যাও। তখন জিয়াও ভাবে, এখন আমার কাছে এত টাকা আছে যে আমি আমার বাচ্চাদের আর মুজের যত্ন নিতে পারবো। সে বলে, আমার এই টাকার দরকার নেই, কিন্তু তবু আমি মিস্টার লিকে ছেড়ে দেব। মিস্টার লিয়ের মা ভাবে জিয়াও হয়তো নাটক করছে, তাই বলে, তুমি আবার তোমার সিদ্ধান্ত বদলে মিস্টার লিয়ের কাছে গিয়ে কান্নাকাটি করে আমার নামে অভিযোগ করবে না তো? তাই ভালো হবে তুমি টাকাটা নিয়ে চলে যাও। জিয়াও চুপচাপ টাকাটা নিয়ে চলে যায়। সে ভাবে, এই 3 মাস যেন একটা স্বপ্নের মতো ছিল, কিন্তু এখন আমাকে সে স্বপ্ন থেকে জেগে উঠতে হবে। এরপর সে তার আঙ্কেল জুকে ফোন করে বলে, আমি আমার ভাই মুজেকে নিয়ে আপনার সঙ্গে এখনই চলে যাব। এদিকে মিস্টার লি মদ খেয়ে একা পড়েছিল। তার মা এসে তাকে বলে, ওই মেয়েটা তো শুধু তোমার টাকার পেছনে ছিল, সে টাকা নিয়ে চলে গেছে। মিস্টার লি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি বলছো, টাকা নিয়ে চলে গেছে? তার মা বলে, আমি তোমাকে ছেড়ে যাওয়ার জন্য তাকে 10 লাখ টাকা দিয়েছিলাম, আর সে সত্যি টাকা নিয়ে চলে গেছে। মিস্টার লিয়ের হৃদয় ভেঙে যায়। সে ভাবে, 10 লক্ষ টাকার জন্যই আমাকে ছেড়ে চলে গেল। সে জিয়াওকে ফোন করে, কিন্তু ফোন বন্ধ। যাওয়ার আগে জিয়াও তাকে একটি মেসেজ পাঠিয়েছিল, হ্যাঁ, আমি জুয়ের কাছ থেকে 3 কোটি টাকা এবং তোমার মায়ের কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছি। আমি এমনই একজন মানুষ, তাই তোমার সঙ্গে থাকার যোগ্য নয়। মিস্টার লি মেসেজ করে, আমাদের একবার দেখা করে কথা বলা দরকার। কিন্তু জিয়াও তাকে ব্লক করে দিয়েছিল। এরপর জিয়াও, তার ভাই মুজে এবং আঙ্কেল জু একসঙ্গে রওনা হয়। মিস্টার লি গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। জিয়াও তাকে দেখতে পেয়ে দ্রুত গাড়ির জানালা বন্ধ করে দেয়। আঙ্কেল জু জিজ্ঞাসা করেন, যে গাড়িটি আমাদের অনুসরণ করছে সে কি তোমাকে চেনে? জিয়াও বলে, হ্যাঁ চেনে, কিন্তু আমি এখন তার সঙ্গে দেখা করতে চাই না। আঙ্কেল জু তাকে নিজের একটি ভিলায় নিয়ে যান। ভিলার বাইরে নিরাপত্তা রক্ষী থাকায় মিস্টার লি সহজে ভেতরে ঢুকতে পারছিল না। তখন সে তার বন্ধুকে ফোন করে বলে, তোমারও তো এখানে একটা ভিলা আছে, তাই না?
সিকিউরিটি গার্ডকে বলে আমাকে ভেতরে ঢুকিয়ে দাও। বন্ধু অবাক হয়ে বলে, ব্রো এখন আমাকে মনে পড়লো। তারপরও সে ব্যবস্থা করে দেয়। জ্যাও বারবার বাইরে তাকাচ্ছিল। আঙ্কেল জো তাকে আশ্বস্ত করে বলেন, চিন্তা করো না, সে ভেতরে আসতে পারবে না। ঠিক তখনই মিস্টার লি গেটের সামনে এসে হাজির হয়। আঙ্কেল জো অবাক হয়ে জিজ্ঞাসা করেন, তুমি কে? কিন্তু মিস্টার লি সরাসরি ভেতরে ঢুকে পড়ে। আঙ্কেল জো তাকে বাধা দিয়ে বলেন, এখানে তোমাকে স্বাগত জানানো হয়নি। মিস্টার লি রেগে যায়। জ্যাও ছুটে এসে আঙ্কেল জোকে থামায় যাতে দুজনের মধ্যে ঝামেলা না হয়। মিস্টার লি জ্যাওকে বলে, তুমি ওকে রক্ষা করছো। জ্যাও বলে, আমি তো আগেই পরিষ্কার করে বলছি আমাদের দুজনের একসঙ্গে থাকা সম্ভব নয়। মিস্টার লি কষ্ট নিয়ে জিজ্ঞাসা করে, ওর 3 কোটি কি আমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? জ্যাও মাথা নেড়ে বলে, হ্যাঁ আমি এমনই। মিস্টার লি আবার জিজ্ঞাসা করে, তাহলে তুমি কি আমাকে কখনো ভালোবাসেনি? জ্যাও চোখের পানি লুকিয়ে বলে, না। মিস্টার লি আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিন্তু জ্যাও আড়ালে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এরপর মিস্টার লি তার দাদির কাছে বসে কাঁদতে কাঁদতে বলে, আপনি তো বলতেন জ্যাও ভালো মেয়ে, কিন্তু সে আমার সঙ্গে মিথ্যা বলেছে। আমার সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় অন্য একজনের সঙ্গেও ছিল। 10 লক্ষ টাকার জন্য আমাকে ছেড়ে চলে গেছে, এমনকি মুজেকেও সঙ্গে নিয়ে গেছে। সে আরো বলে, সে বলেছে সে আমাকে কখনো ভালোবাসেনি। আমি ভেবেছিলাম কোনোভাবে তাকে নিজের কাছে রাখলে একদিন সে আমাকে ভালোবাসবেই। ঠিক তখনই দাদির হাতটা সামান্য নড়ে ওঠে। এদিকে মুজে জ্যাওকে জিজ্ঞাসা করে, আপু আমরা কি সত্যি বিদেশে চলে যাব? জ্যাও বলে, বাবা অসুস্থ, তাই শেষবারের মতো হলেও আমাদের তার সঙ্গে দেখা করতে যেতে হবে। মুজে আবার জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি মিস্টার লিয়ের সঙ্গে ব্রেকআপ করবে? জ্যাও মাথা নাড়ে। তখন মুজে তার পেটের দিকে তাকিয়ে বলে, আর তোমার পেটের ভেতরে ছোট্ট বাচ্চাগুলোর কি হবে? ওরা তো মিস্টার লিয়ের সন্তান, তুমি কি তাকে কিছুই বলবে না? আমার মনে হয় সে খারাপ মানুষ নয়, সে তোমাকে সত্যি অনেক ভালোবাসে। ভবিষ্যতে সে তোমাকে নিজের স্ত্রী বানাবে। এমন সময় জিয়ার ফোনে কল আসে। সে দাদিকে দেখতে হাসপাতালে যায়। জ্যাও বলে, দাদি চিন্তা করবেন না, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আসলে আমি মিস্টার লিয়ের যমজ বাচ্চার মা হতে চলেছি। দাদি মনে মনে ভাবেন, আমার তো দুজন নতুন অতিথি আসছে। জ্যাও বলে, আমি প্রথমে সার্জারি করাতে গিয়েছিলাম, কারণ আমি আমার মায়ের মতো পরিণতি চাইনি। বাবা যেমন আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, আমিও চাইনি আমার সন্তানদের সেরকম পরিস্থিতি হোক। কিন্তু যখন জানতে পারলাম আমার পেটের যমজ সন্তান, তখন আর তাদের নষ্ট করার সাহস হয়নি। দাদি শুধু শুনতে পারছিলেন, কিন্তু কথা বলতে পারছিলেন না। জ্যাও কাঁদতে কাঁদতে বলে, দাদি প্লিজ আমার বাচ্চাদের বাঁচিয়ে রাখুন। আমি আপনাকে সবকিছু বলতে আসলাম, ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি কোমায় চলে গেলেন। আমি জানি মিস্টার লি কখনো আমাকে বিয়ে করবে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি বিদেশে গিয়ে নিজেই আমার সন্তানদের বড় করব। সে আমার আঙ্কেল জোকে ভুল বুঝছে, আমাদের মধ্যে ঝগড়াও হয়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না। আমার বাচ্চারা বড় হলে আমি অবশ্যই তাদের আপনাকে দেখাতে নিয়ে আসবো। ঠিক তখনই মিস্টার লি সেখানে এসে হাজির হয়। তুমি এখানে কি করছো? তুমি তো সেই জোর সঙ্গে চলে গিয়েছিলে, এখন আবার দাদিকে দেখতে এসেছো? দাদি রেগে কিছু একটা তুলে ছুঁড়ে মারেন। মিস্টার লি বলে, দেখলে তো, দাদিও তোমার সঙ্গে দেখা করতে চান না। কিন্তু আসলে দাদি জ্যাওকে থামানোর চেষ্টা করছিলেন। জ্যাও বলে, চিন্তা করবেন না, আমি চলে যাচ্ছি। দাদি তাকে আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু মিস্টার লি ভুল বুঝে নেয় যে দাদি জ্যাওকে চলে যেতে বলছেন। জ্যাও বলে, আমি কিভাবে যাব? আগে আমার হাতটা তো ছাড়ো। মিস্টার লি তার হাত ছেড়ে দিলে জ্যাও চলে যায়। দাদি ভীষণ কষ্ট পান। মিস্টার লি বলে, দাদি রাগ করবেন না। দাদি মনে মনে ভাবেন, দুষ্টু ছেলে, তুই তো আসল পাগল। আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি, তারপর তোকে শায়েস্তা করব, আর আমার নাতনির বৌমাকে আবার ফিরিয়ে আনবো। কিছুদিন পরের দৃশ্য, জ্যাওর পেটের বাচ্চা বেশ বড় হয়ে গেছে। হঠাৎ মিস্টার লিয়ের এক বন্ধু তার সঙ্গে দেখা করে তাকে চিনে ফেলে। এ তো সেই ফুড ব্লগার। ভাবি, তুমি এখানে কি করছো? তুমি তো প্রেগনেন্ট। জ্যাও তাড়াতাড়ি নিজের পেট ঢাকার চেষ্টা করে। আঙ্কেল জো এসে তাকে নিয়ে চলে যান। বন্ধু সঙ্গে সঙ্গে মিস্টার লিকে ফোন করে বলে, ব্রো তুই তো সত্যি বড় দুষ্টু, তুই ওকে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছিস। এখন সে অন্য একজন আঙ্কেলের সঙ্গে আছে। মিস্টার লি হতবাক হয়ে যায়, সে প্রেগনেন্ট? বন্ধু বলে, কি ব্যাপার, বাচ্চাটা কি তোমার নয়? মিস্টার লি রেগে যায়, সে কবে থেকে অন্য কারো বাচ্চার মা হতে চলেছে? আমাকে কি সে শুধু মজা হিসেবে নিয়েছিল? রাগের মাথায় গাড়ি দ্রুত চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জ্যাও খবরটি দেখে ভীষণ অসুস্থ বোধ করতে থাকে। সে বলে, আমাকে তার সঙ্গে দেখা করতেই হবে। অন্যদিকে মিস্টার লি হাসপাতালে কষ্ট ছিল। তখন তার মা এসে সত্যিটা জানায়, আসলে জ্যাও ওই 10 লক্ষ টাকা নিতে চায়নি। আমি জোর করে তাকে টাকা দিয়েছিলাম, আর সে আজ পর্যন্ত সে টাকা ব্যবহারও করেনি। মিস্টার লি বলে, এখন এসবের কোনো মানে নেই, মা আমাকে একা থাকতে দাও। এদিকে জ্যাও নিজের পেট সামলে হাসপাতালে ছুটে আসে। একজন নার্স ভুল করে তাকে বলে দেয় যে রোগী বাঁচেনি। জ্যাও মিস্টার লিয়ের রুমে ঢুকে তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে। মিস্টার লি প্লিজ মারা যেও না, ওঠো, তোমাকে আমার অনেক কথা বলার ছিল। মিস্টার লি মনে মনে ভাবে, এভাবে কাঁদছে কেন?
যেন আমার ফিউনারেল হয়ে গেছে। জিয়াও কাঁদতে কাঁদতে বলে, তোমার মায়ের টাকা আমার দরকার ছিল না। তুমি যদি সারা জীবনের জন্য বিছানায়ও পড়ে যাও তবুও আমি তোমার যত্ন নেব। প্লিজ তাড়াতাড়ি উঠে পড়ো। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের বাচ্চাদের কি হবে? মিস্টার লি অবাক হয়ে যায়, আমাদের বাচ্চা? আমার জন্য আর আমার বাচ্চার জন্য এভাবে কাঁদছে কেন? জিয়াও রেগে বলে, মিস্টার লি তুমি একটা গাধা। তুমি এতটুকু জানো না যে জু আমার আঙ্কেল। তোমাকে ছাড়া আমার জীবনে আর কোনো ছেলে কখনো ছিল না। মিস্টার লি সঙ্গে সঙ্গে উঠে বসে। কি বললে আবার বলো। জিয়াও বলে, মিস্টার লি তুমি মরনি তো? এই কথা বলি সে অজ্ঞান হয়ে যায়। মিস্টার লি তাকে ধরে ফেলে। এরপর ডাক্তার জিয়াওকে পরীক্ষা করে জানান সে যমজ সন্তানের মা হতে চলেছে। অতিরিক্ত মানসিক চাপের কারণে সে অজ্ঞান হয়ে গেছে। এছাড়া সব ঠিক আছে। মিস্টার লি অবাক হয়ে বলে, তুমি আমাকে বাচ্চাদের কথা এতদিন আগে কেন বলনি? আমার কাছ থেকে এই কথাটাও লুকিয়ে রেখেছিলে? ঠিক তখনই দাদি সেখানে এসে হাজির হন। দাদি বলেন, জিয়াও সব দোষ এই বদমাশের। সে তোমার কথা ঠিকমতো শোনেনি। সচিন অবাক হয়ে বলে, দাদি আপনি এখন কথা বলতে পারছেন? দাদি বলেন, হ্যাঁ, সে সময় আমি জিয়াওকে চলে যেতে বলিনি, বরং তাকে আটকাতে বলেছিলাম, কিন্তু এই দুষ্টু ভুল বুঝেছিল। মিস্টার লি মাথা নিচু করে বলে, আপনি ঠিক বলেছেন, ভুলটা আমারই ছিল। আমি ঈর্ষার কারণে জিয়াওকে ভুল বুঝেছিলাম। সে আরো বলে, ও তো বলেছিল আমি যদি সারা জীবনের জন্য বিছানায় পড়ে যাই তবুও ও আমার যত্ন নেবে। আমি সবসময় টাকা দিয়ে ওকে নিজের কাছে রাখতে চেয়েছি, অথচ ও তারপরও আমার সঙ্গে সবসময় ভালো আর দয়ালু ছিল। সচিন বলে, ঠিক বলেছ, জিয়াও সত্যি খুব ভালো মেয়ে। দাদি হাসতে হাসতে বলেন, হ্যাঁ, এটাই তো আমার নাতনির বউ। মিস্টার লিয়ের মা এবার বলে, ঠিক আছে, তোমরা যদি বিয়ে করতে চাও তাহলে করো, আমার কোনো আপত্তি নেই। সচিন জিজ্ঞাসা করে, ভাবি তুমি ঠিক আছো? সবাই তোমার জন্য অপেক্ষা করছিল। যাও চোখ খুলে দেখে সবাই সেখানে দাঁড়িয়ে আছে। মিস্টার লি বলে, সবাই তোমার আর আমাদের বাচ্চাদের জন্য অপেক্ষা করছিল। তার মা জিয়াওকে বলে, তুমি আমাকে আগে কেন বলনি যে তুমি প্রেগনেন্ট? আগে জানলে আমি তখনই তোমাদের বিয়েতে রাজি হয়ে যেতাম। দাদি বলেন, এবার আমাদের সঙ্গে বাড়ি চলো। জিয়াও অবাক হয়ে জিজ্ঞাসা করে, সত্যি আপনারা সবাই আমাকে মেনে নিয়েছেন? সে মনে মনে ভাবে, তাহলে আমার বাচ্চাদের আর অবৈধ সন্তান বলে কেউ অপমান করবে না। মিস্টার লি তার দিকে তাকিয়ে বলে, তোমার সবচেয়ে বড় ভয় ছিল তোমার মায়ের মতো তোমার সঙ্গে একই ঘটনা ঘটবে, তাই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তাই না? জিয়াও বলে, না, আমার মা আমার বাবার কাছ থেকে টাকা নেননি, কিন্তু আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছিলাম। মিস্টার লি বলে, তুমি তোমার মায়ের মতো নও। তোমার বাবা তোমার মাকে বিয়ে করেননি, কিন্তু আমি তোমাকে অবশ্যই বিয়ে করব। এরপর সে হাঁটু গেড়ে বসে সে একই ডায়মন্ডের রিং বের করে, যেটা সে অনেক আগে জিয়াওকে প্রপোজ করার জন্য তৈরি করে রেখেছিল। মিস্টার লি বলে, জিয়াও তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? সে জিয়াওর আঙ্গুলে আংটিটি পরিয়ে দেয়। জিয়াও ভালোবাসায় তাকে জড়িয়ে ধরে। দুজন অবশেষে একে অপরের কাছে নিজেদের ভালোবাসার কথা স্বীকার করে এবং চিরদিনের জন্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই এই সুন্দর প্রেমের গল্পের সমাপ্তি হয়। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।